সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1559তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ মহসিন হোসেনের জীবনের এক ভয়ানক, আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন গভীর রাতে নিজের সুন্দরী বউকে তুলে দিলেন দুষ্ট তান্ত্রিকের হাতে। প্রিয় বন্ধুরা, এই গল্পটা জীবনের গল্পের অনুষ্ঠানে আমি যত গল্প রেকর্ড করেছি, আমার কাছে মনে হয় এই ধরনের গল্প আমি আর একটাও আপনাদেরকে শোনাইনি। শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক আশ্চর্যজনক, ভয়ানক বাস্তব জীবনের গল্প। এটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের জন্য এই গল্পটা হয়ে থাকবে এক সতর্কতার প্রতীক হয়ে। কেননা আমরা অনেক সময় না বুঝে এমন সব ভুল করে ফেলি যে ভুলের মাসল আমাদেরকে পুরো জীবনে দিয়ে যেতে হয়। তাই সবাই অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মহসিনের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মহসিনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের, সবুজ শ্যামলা ঘেরা কোনো এক শান্ত অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাস্টার, তবে আমার বাবা কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করে না। আমাদের বাড়িতে আমার বাবা একটা ছোট্ট কোচিং সেন্টার খোলে, সেই কোচিংয়ে আমার বাবা শিক্ষকতা করে। মূলত আমার বাবা একটা সময় ছিল একটা হাই স্কুলের শিক্ষক। আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করত, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন বাবা স্কুল শেষে সাইকেল নিয়ে বাড়ি আসার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে সাইকেলের চাকা স্লিপ করে বাবা পড়ে যায় এবং সেখানে একটা বাঁশের কঞ্চি আমার বাবার চোখের মধ্যে ঢুকে যায়। মারাত্মকভাবে আমার বাবা ইনজুরি হয়। বাবাকে দীর্ঘ অনেকগুলো বছর হসপিটালে চিকিৎসা দিতে হয়। আমার বাবা এখনও বাম চোখে সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পায় না। এক কথায় বলতে গেলে আমার বাবা বাম চোখে দেখতেই পায় না। দীর্ঘদিন হসপিটালে চিকিৎসার পরে আমার বাবা ফিরে আসার পরে যে আমার বাবার যে হাই স্কুলের চাকরিটা ছিল, এই চাকরিটা চলে যায় এবং চাকরি চলে যাওয়ার পরে তখনও আমরা অনেকগুলো ভাই বোন, আমরা তখন ছোট ছিলাম, যার কারণে আমার বাবা তখন বড় টেনশনে পড়ে গিয়েছিল। ওই এক চোখ নিয়েই আমার বাবা তখন বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াইতেন। এরকম করতে করতে একটা পর্যায়ে বাবা নিজেই একটা কোচিং সেন্টার খুলে বসে। এরপর থেকে এলাকার বা মহল্লার সমস্ত বাচ্চা কাচ্চারা আমার বাবার ওই কোচিং সেন্টারে একবেলা এসে পড়ে এবং অনেকেই বেশি টাকা দিয়ে আমার বাবার কাছে প্রাইভেটও পড়ে। আমার বাবা আমাদের এলাকাতে খুব মেধাবী একজন শিক্ষক ছিলেন। সাংসারিক এই টানাপোড়েন, অভাব অনটনের মধ্যে আমার বড় যে 2 ভাই ছিলেন তারা যথেষ্ট মেধাবী ছিলেন। একটা সময় আমার বাবার ইচ্ছা ছিল আমার বড় 2 ভাইকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন, কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে আমার বড় ভাইয়া এসএসসি পরীক্ষা দিয়েই অনেক ভালো রেজাল্ট করেও তিনি তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটায় এবং ছোট ভাইটা ক্লাস 9 পর্যন্ত পড়ে। ক্লাস 9-এর পরে আমার ছোট ভাইও পরিবারের অভাব দেখে সেও কাজে লেগে যায়। শুধু পড়াশোনা করি এখন আমি আর আমার ছোট একটা বোন। আমার বাবার অনেক স্বপ্ন ছিল তার একটা ছেলে অন্তত শিক্ষকতা করবে এবং পুরো এলাকাতে আমার বাবার যেমন নাম তেমনই নাম ধরে রাখবে। সেই নিরেখে আমার বাবা আমার বড় যে 2 ভাই কামাই করে তাদের টাকা দিয়ে এবং বাবা নিজেও ইনকাম করে আমাকে আর আমার ছোট বোনকে ঠিক পড়াশোনা করাতেন। ছোটোবেলা থেকে আমরা তেমন কোনো অভাব অনটন দেখিনি, বিশেষ করে আমি আর আমার ছোট বোন। বড় ভাইয়েরা কষ্ট করে, বাবা কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা দিত। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটে। ক্লাস 7-এ পড়া আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল পলাশ। আমাদের গ্রামটার বিষয়ে আপনাকে একটু জানিয়ে রাখি। আমাদের গ্রামটা একটা ভিন্ন গ্রাম, মানে অন্যরকম একটা গ্রাম।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রায় সব ধর্মের মানুষরা মিলেমিশে এক অন্যরকম পরিবেশে আমরা বসবাস করি। আমাদের মাঝে নেই কোনো ঝগড়াঝাটি, ধর্ম নিয়ে বিরোধ এবং ধর্ম নিয়ে মারামারি, এরকম কোনো কিছুই নেই। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে আমাদের ওই পাড়ায় বসবাস করি। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই তখন থেকে আমার বন্ধু পলাশের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যখনই ক্লাস 7-এ পড়ি তখন একটা অন্যরকম ঘটনা ঘটে। ঘটনাটা শুনলে আপনি হয়তো একটু অবাকই হয়ে যাবেন। পলাশ কিন্তু পড়াশোনায় খুব ভালো একটা ছাত্র ছিল না, ও পড়াশোনায় খুবই খারাপ ছিল, অনেক 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 খারাপ একটা ছেলে ছিল। এরকম করতে করতে একদিন হলো কি, মানে টিফিন পিরিয়ডে মানে লেজারের সময় পলাশ তখন করে কি, আমাদের স্কুলের পিছনে অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, অনেক বিশাল একটা তেঁতুল গাছ আছে, এবং পলাশ তখন করে কি ওই তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ার জন্য। তখন আমরা ক্লাস 7-এ পড়ি সবাই, তো আমরা বাচ্চারা মানে যারা আছে আমরা সবাই নিচে তেঁতুল গাছের নিচে দাঁড়াইছি। পলাশ একটু দুষ্ট টাইপের ছিল, আবার হিন্দু ধর্মের ছেলে ছিল। ওই তখন করলো কি, গাছে উঠে গেছে তেঁতুল পারবে, এবং তেঁতুল পাইরা ওর নিচে তেঁতুলগুলো ফেললো, এবং আমরা সবাই তখন তেঁতুলগুলো নিলাম, হাতে নিলাম, নিয়ে আমরা তেঁতুল খাচ্ছি। এমন করতে করতে একটা পর্যায়ে ঘন্টা পড়ে গেছে, মানে লেজার পিরিয়ড শেষ, সবাই ক্লাসে যাবে। পলাশকে তখন ডাকতেছি, ও পলাশ তাড়াতাড়ি নাইমায়, টিফিন তো শেষ হয়ে গেছে, ক্লাসে যাব। ও মা, পলাশ দিকে তখন ওই গাছ থেকে নামতেছে না। সবাই তখন অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, পলাশ এই গাছ থেকে নামে না কেন? সবাই ডাকাডাকি করতেছে, ওই পলাশ তুই নেমে আয়, কিন্তু পলাশ আর নামতেছে না। পলাশ যখন নামে না, আর এদিক দিয়ে আমাদের টিফিনের সময়ও শেষ, ক্লাসে হচ্ছে শিক্ষক চলে আসবে, আমরা তখন পলাশকে ওই গাছের উপর রেখে আমরা তাড়াহুড়ো করে সবাই তখন চলে আসছে ক্লাসে। ক্লাসে আসার পরে আমরা তখন ক্লাস করতেছি, পলাশ কিন্তু তখন ওই তেঁতুল গাছের উপরে। তো প্রথম ক্লাসটা যখন শেষ হলো, আমরা কয়েকজন বেরিয়ে দৌড়িয়ে গেলাম যে পলাশ নামছে কিনা দেখার জন্য। কিন্তু গিয়ে দেখে কি যাই, পলাশ খুবই পাতি একটা ঢালের মধ্যে, মানে খুবই চিকনা পাতলা একটা ঢালের মধ্যে বসে আছে। আমরা তখনও তারা ডাকলাম, ও পলাশ তাড়াতাড়ি নাইমে আয়, কিন্তু আমাদের কোনো কথাই ভাই শুনলো না। ও তখনও গাছের মধ্যে বানরের মতো ঝুলে আছে। ঠিক বুঝতে পারলাম না ও কেন এরকমটা করতেছে। এরকম করে করে 3টা ক্লাস হয়ে যাওয়ার পরে কোনো একটা কারণে সেদিন আমাদের স্কুলটা ছুটি দিয়ে দেয়। তো আমাদের আরও 2টা ক্লাস ছিল, মানে 5টা ক্লাস হইতো, 3টার পরে ছুটি দিয়ে দেয়, আরও 2টা ক্লাস, আরও 1 ঘন্টা। তো স্কুল যখন ছুটি দিয়ে দেয়, ছুটি দেওয়ার পরে আমাদের বেসের যারা আছি, মানে আমরা ক্লাস 7-এর যারা আছি ছেলেরা, আমরা সবাই মিলে তখন ওই গাছের নিচে গেলাম। গাছের নিয়ে যে ডাইকা পলাশে বলতেছি, তুই নেমে আয়। এবং ওই তেঁতুল গাছটাও ছিল খুবই শান্ত নিরিবিলি একটা জায়গায়। ওটার পিছনেই ছিল একটা হিন্দু মন্দির, মানে পলাশদেরই একটা মন্দির ছিল, যদিও ওই মন্দিরে এখন আর পূজা আরাধনার কাজ হয় না। তো যতই ডাকাডাকি করতেছি ওকে নামার জন্য, ভাই ওই গাছ থেকে নামেই না, এই ডাল থেকে ওই ডালে পাখির মতো যেন ওই একটা ডাল থেকে আরেকটা ডালে উড়ে উড়ে যাচ্ছে। এরকম করে আমরা থাকতে 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 একটা সময় হঠাৎ করে আসরের আজানটা দিয়ে দেয়। আসরের আজানটা দেওয়া মাত্রই পলাশ তখন ধাপ করে এই তেঁতুল গাছ থেকে নিচে পড়ে যায়, এবং এমনভাবে পড়ে মানে মনে হয় যেন ওর হাড্ডিগুড্ডি ভেঙে গেছে, এরকমভাবে পড়ে, এবং পড়ে ও জ্ঞান হারিয়ে ফেলে, গাছ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তখন সবাই কী করলাম, ধরাধরি করে পলাশরে তার বাড়িতে নিয়ে গেলাম। হিন্দু পাড়া ছিল, বাড়িতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সবাই তখন ওকে দেখার জন্য আসছে, ওদের পাড়ার যারা আছে। এবং আমি তখন তাড়াতাড়ি করে বাড়িতে গেছি, কারণ যথাসময় বাড়িতে না গেলে আব্বা আবার বকাবাধ্য করবে। বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে স্কুল ড্রেস খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে আবারও পলাশদের বাড়িতে আসছে কী অবস্থা দেখার জন্য। আইসে দেখি তখনও পলাশদের বাড়িতে প্রায় অনেক মানুষের ভিড় জমে আছে, হিন্দু মুসলিম প্রায় পাড়ার অনেক মানুষরাই ওখানে ভিড় জমিয়েছে। সবাই বলতেছে পলাশের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অবস্থা খুব খারাপ। এবং মাগরিব পর্যন্ত এখানে আমি ছিলাম। মাগরিবের সময় পলাশের বাবা এবং ওই হিন্দু সম্প্রদায়ের আরও কিছু মানুষ মিলে পলাশকে তখন আপনার হসপিটালে নিয়ে যায়। তো বাড়িতে তখন চলে গেছি আমি, ওকে হসপিটালে নেওয়া যাওয়ার পরে পড়তে বসছি আর চিন্তা করতেছিলাম ও গাছ থেকে এইভাবে লাফ দিল কেন, ওই জেনে শুনে কেনই বা লাফ দিল, আর এতক্ষণ ধরে আমরা ওরা ডাকতেছি ওই নামতেছে না কেন। তো অনেক দাদারা বলে থাকে এই যে তেঁতুল গাছটাতে উঠেছে এটা অনেক বড় একটা তেঁতুল গাছ, মানে অনেক প্রাচীন একটা তেঁতুল গাছ। এবং অনেকেই বলা বলি করে যে ওই তেঁতুল গাছের মধ্যেই হিন্দুদের যে কালিমা থাকে উনি নাকি ওখানে থাকে। কিন্তু সবাই বলে যে ওই তেঁতুল গাছে উঠা নিষেধ, মানে উঠতে চায় না। আর পলাশও কিন্তু উঠতে চায় না, আমরাই কিন্তু ওকে একরকম জোর জবস্তি করে তারপরে উঠাইছি। ও আবার একটু পাতলা টাতলা ছিল, গাছ বাইতে পারে, এই জন্যই ভাই ওকে উঠাইলাম। এবার যেটা হইলো যে ও তখন মানে ওর নিয়ে গেছে। আপনার পরের দিন আমি স্কুলে গেছি, জানতে পারি পলাশ তখনও আসে নাই, ওকে মেডিকেলে ভর্তি করাইছে। পরে আমরা মেডিকেল ওকে দেখার জন্য গেলাম। এর পরের দিন বিকালবেলা সবাই যাওয়ার পরে দেখলাম যে ওর হাত পা দুটোই ভেঙে গেছে, মানে একটা হাত একটা পা ভেঙে গেছে, এবং এগুলো ঠিক হতে প্রায় অনেক সময় লাগবে।
এরকম ধরে প্রায় টানা 3 থেকে 3.5 মাসের মতো ও হসপিটালে ভর্তি থাকে। 3-3.5 মাসে ওর অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায়, আরও খারাপ হয়ে যায়, এবং 3-3.5 মাস পরে ও লাঠি ভর করে তখন বাড়িতে আসে। তো শিক্ষকেরা বলল, যেহেতু হিন্দু ধর্মের একটা ছেলে এবং আমাদের এই পাড়ায় আমাদের এই স্কুলে অনেক হিন্দু শিক্ষক শিক্ষিকা আছে, তো তারা সবাই হিন্দু স্টুডেন্টদেরকে অনেক সাপোর্ট করতো। তো সবাই বলতেছে যে পলাশির যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমাদের একটা পরীক্ষা ছিল, কিন্তু ফার্স্ট টার্ম পরীক্ষা, তো ফার্স্ট টাইম পরীক্ষাও দেয় নাই, না দেওয়ার পরেও সব শিক্ষকরা মিলে পরামর্শ করে ওকে আবারও আমাদের ক্লাসেই রাখে, যে ঠিক আছে ও পড়ুক, যেহেতু ওর লাইফে একটা অ্যাক্সিডেন্ট করছে। তো ও পুনরায় আবার আমাদের সঙ্গে পড়াশোনা শুরু করে। কিন্তু ভাই, পড়াশোনা শুরু করলে কি হবে, ও হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না। এরকম আপনার লাঠি আছে, এরকম লাঠি ভর করে প্রতিদিন স্কুলে আসতো, এবং স্কুল শেষ করে ও আবারও বাড়িতে চলে যেত। তো ও যেহেতু পঙ্গু একটা মানুষ, ওরে আমার খুব ভালো লাগতো। আর ও পড়াশোনায় খুব বেশি ভালোও যদি ছিল না, তারপরেও 6 থেকে ও আমার খুব ভালো একটা বন্ধু ছিল। জানি না কেন ওরে আমার ভালো লাগতো, বা সবসময় ওর সঙ্গে কথা বলতে আমার অনেকটা ভালো লাগতো। সবসময় আমি ওর সঙ্গে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতাম, ওর সাথে এখানে সেখানে যাইতাম। বন্ধু হিসাবে ও একজন বেস্ট ছিল আমার, সবার তুলনায় ও আমার খুবই বেস্ট একটা ফ্রেন্ড ছিল। যাই হোক ভাই, তখন এভাবেই সময়গুলো যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো যাইতেছে। এরকম করতে করতে আমরা ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠি, এবং ক্লাস 8-এ উঠার পরে ক্লাস 8-এর বছরে যখন আমরা ক্লাস 8-এ উঠি, ওই বছরে হঠাৎ করে পলাশের দুঃসম্পর্কের একটা মেয়ে, কীভাবে ওর আত্মীয় হয় সেটা জানি না, ওদের পাড়ায় আসে, এবং পাড়ায় এসে এই হিন্দু মেয়েটা তখন ক্লাস 7-এ ভর্তি হয়। আমরা তখন ক্লাস 8-এ উঠে যাই। তো ক্লাস 8-এ উঠে গিয়ে মেয়েটা তখন ক্লাস 7-এ ভর্তি হয়, এবং মেয়েটার নাম ছিল সীতা রানী। আর এই মেয়েটা দেখতেও না খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আর হিন্দু মেয়েরা দেখবেন কি, আমার ওপিনিয়ন থেকে বলি আর কি, যে হিন্দু মেয়েরা অনেক সুন্দর হয়, ওরা যখন স্কুলে পড়ে বা কেন যেন অনেক সুন্দর হয়, এবং বিয়ের পরে একটা সময় গিয়ে তাদের চেহারা কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। বাট যুবতী যারা থাকে, এদের প্রায় প্রত্যেকের চেহারাই বেশ সুন্দর থাকে। তো সীতারানী যখন স্কুলে ভর্তি হয়েছে, সবাই তখন এই মেয়েটার জন্য একটু ক্রাশ খেয়ে গেছে। ক্লাস 7-এ পরে, বয়স কম, বাট দেখতে শুনতে দুধে আলতা, খুবই সুন্দর ছিল, যার জন্য আমাদের স্কুলের হিন্দু মুসলিম প্রায় সব ছেলেরাই এই মেয়ের পিছনে ঘুরতে থাকে। কিন্তু মেয়েটা ভাই কাউরে পাত্তা দিত না, কারোর সঙ্গে কথা বলতো না। ছাত্রী হিসেবেও খুব মেধাবী ছিল, অনেক মেধাবী ছাত্রী ছিল, স্কুলে আসতো, ক্লাস করতো। অনেক ছেলেরা তখন তো আসলে আপনার টেলিফোন বা মোবাইল এসবও ছিল না, শুধু চিঠির জামানা ছিল। কত ছেলেরা যে ওকে চিঠি দিত তার হিসাব নাই, কিন্তু চিঠিগুলো নিয়ে চলে যেত, কারোর সঙ্গে কথা বলতো না। শুধু স্কুলের মধ্যে একমাত্র কথা বললে পলাশের সঙ্গেই কথা বলতো, যেহেতু পলাশ ওদের ধর্মের, আর মেয়েটার সঙ্গে পলাশের একটা ভালো সম্পর্ক আছে, আত্মীয় সম্পর্ক, এই জন্য শুধুমাত্র পলাশের সঙ্গেই কথা বলতো। আর পলাশও সবাইরে বলতো যে ওর দিকে তাকাইস না, ওই আমার জান, ওই আমার প্রাণ, ওই আমার প্রেমিকা, এরকম করে সবাইরে বলতো, যাতে মেয়ের সঙ্গে কেউ কথা না বলে। কারণ পলাশ কিন্তু এই মেয়েটাকে অনেক পছন্দ করতো ভাই, অনেক পছন্দ করতো। তা এই জিনিসগুলো দেখতাম। আরেকটা কথা আপনাকে গোপনে জানিয়ে রাখি, এই মেয়েটাকে আমার নিজেরও অনেকটা ভালো লাগতো। তবে ভালো লাগলেও না, আমি একটু গম্ভীর টাইপের ছেলে ছিলাম। নিজের পছন্দ অপছন্দের বিষয়গুলো আমি হুটহাট করে কারোর সঙ্গে শেয়ার করতাম না, এটা নিজের মাঝে লুকিয়ে রাখতাম। খুব বেশি প্রয়োজন ছাড়া মনের কথা অন্যের কাছে প্রকাশ করতাম না। এরপরে দেখা গেল দিন যত সামনের দিকে যাচ্ছে, এই মেয়েটার প্রতি স্কুলের পোলাপাইনের আকর্ষণ ঠিক ততটাই বাড়তেছে। তো এরকম করতে করতে প্রায় আমরা তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে যাই। তো এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, পলাশ যখন হঠাৎ করে আমাদের স্কুলে চলে আসে, ওর পা ভাঙার পরে ও যখন আমাদের সঙ্গে ক্লাস করে, ক্লাস 7 থেকে আমরা যখন ক্লাস 8-এ উঠি, ক্লাস 8-এ ওঠার পরে না ভাই, ওর পা ভাঙার পরে ও হঠাৎ করে অনেকটা মেধাবী হয়ে যায়। মেধাবী কীরকম হয় আপনি শুনলে হাসবেন। ধরেন ও যে পড়া কোনোদিনও পারতো না, ওরা যদি স্যারে জিজ্ঞেস করতো যে পড়া কে কে পারো না দাঁড়াও, আমরা সবাই দাঁড়ায় যেতাম, পলাশ বসে থাকতো। তাই স্যারে যখন বলতো যে পলাশ তুই এটা পারিস, ও বলে পারি, তাই বলতো ও পটপট করে বলতে শুরু করতো। তা পটপট করে বলতো, তো স্যারেরা বলতো কি ও তো এত মেধাবী ছিল না। আমরাও বলতাম, অনেক সময় স্যার যখন চলে যাইতো, ধরেন একটা ইংলিশে কোনো একটা প্যারাগ্রাফ বা একটা অ্যাপ্লিকেশন ও মুখস্থ বলে ফেলে, তো স্যার ক্লাস থেকে যাওয়ার পর আমি পলাশকে বলতাম, পলাশ তুই বলতো আবার। ও না ভাই আর তখন বলতে পারতো না। কী রে তুই একটু আগে ক্লাসে যখন স্যার আসলো তুই হুট করে দাঁড়ায় আর সবার সামনে এটা পড়তে শুরু করলি, বললি, তা এখন বলতে পারিস না কেন? ও বলে জানি না। এরকম অনেকগুলো বিষয় যেগুলো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্য না, এরকম কিছু কাজও করে বসতো, এবং অনেক সময় অনেক ভবিষ্যতের কথাও বলে ফেলতে পারতো। ধরেন আমাদের এই আজকে একটা কঠিন ক্লাস আছে, ধরেন গণিতের ক্লাসটা,
এটা দুইটা ক্লাসের পরে গণিতের ক্লাসটা আসবে। ওই সময়ের ভিতরে ও হঠাৎ করে সবারই বলতো আজকে আমাদের গণিতের স্যার ক্লাস নেবে না। তা আমরা বলতাম তুই কেমনে জানিস? বলে দেখবি, তোরা টেনশন করিস না, দেখবি স্যার আজকে ক্লাস নেবে না। ওমা, ঠিকই দেখতাম যে স্যার ওই সময় স্যারের একটা অ্যাক্সিডেন্ট করে যেত, হয় কোনো পারিবারিক সমস্যা হতো, অথবা স্যারের মন খারাপ হতো, অথবা কিছু না কিছু, স্যার ওই সময় ক্লাস নিত না। মানে পলাশ যেটা 1 ঘন্টা আগে বলে দিত, 1 ঘন্টা পরে ঠিক সেটাই ঘটতো। তখন থেকে আমরা সবাই পলাশকে কবিরাজ বলে ডাকতাম, আমরা দুষ্টমি করে ডাকতাম তুই তো কবিরাজ। ও অনেক তথ্য দিয়ে দিতে পারতো যেগুলো আসলে স্বাভাবিক মানুষের পক্ষে বলা খুব কঠিন ছিল। তা এরকম অনেক তথ্য দিয়ে দিত, এরকমও কথাও বলতো যে আমি আপনাকে জাস্ট এটুকুই বলি, যেই পড়াটা ধরেন আমাদের জানার কথাই না, ধরেন কোনো একটা বইয়ের ভিতরে ও বলে দিতে পারতো যে অমুক পৃষ্ঠায় অমুকটা আছে, তমুক পৃষ্ঠায় তমুকটা আছে, পরীক্ষা দিত, রেজাল্টও ভালো হইতো। তা আমরা তখন থেকে ধারণা করতেছিলাম যে পলাশের সঙ্গে কিছু একটা আছে, এবং যেটা আছে এটা নর্মাল নয়, এটা অনেক হাই এবং খারাপ কিছু একটা পলাশের সঙ্গে আছে। এবং এই জন্য আমরা পলাশের সঙ্গে কথা বলতেও খুব ভয় পাইতাম। আর পলাশ যে আপনার সীতারানীরে পছন্দ করতো, তা আমরাও সীতারানীর সঙ্গে খুব বেশি একটা কথা বলতাম না, আমরা জানতাম যে ও একটু এরকমই, তা এই জন্য আমরা কথা বলতাম না। এইভাবে দিন রাতগুলো পার হইতে প্রায় 1 বছর পর্যন্ত, ও যখন ক্লাস 7 থেকে আমরা যখন ক্লাস 8-এ উঠি, ওই সময় রেজাল্ট অনেক ভালো করে। ওর 7-এর বছরে ওর রুল নাম্বার ছিল 45, আর যখনই ক্লাস 7 থেকে ও ক্লাস 8-এ ওঠে তখন তার রুল নাম্বার হয়ে যায় 3। এটা চিন্তা করা যায়, কোথায় 45 কোথায় 3। তো আমরাই বুঝতাম যে কিছু একটা ওর মাঝে আছে। ক্লাস 8-এ ওঠার পরে সীতারানী যখন আমাদের স্কুলে ভর্তি হয়, তখনকার পর থেকে আস্তে আস্তে করে ওর এই সমস্যাগুলো বাড়তে থাকে। ধরেন ক্লাসের মধ্যে ও হঠাৎ করে হেসে ওঠে, তাহলে আমি শিক্ষকরা বলি কিন্তু হাসলি কেন? ও কিছু বলে না। হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এবং হঠাৎ করে ধরেন ওর খিদা লাগে, ও খাবে, এমন সব কাজও করে। নর্মালি বোঝা যায় যে ওর সঙ্গে কিছু একটা আছে, কিছু একটা ওর সঙ্গে উপস্থিত আছে, এবং যার কারণে ও এরকমটা করতেছে। এরকম করে করে ক্লাস 8 থেকে আমরা যখন ক্লাস 9-এ উঠে যাই, তখন ধরেন ও কিছুটা ওই পাগলামির মাত্রাটা আরও বেড়ে যায়। তবে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠার সময় রেজাল্ট অনেক ভালো করে, রুল নাম্বার 3 ওর 3-এ থাকে। তো 9-এ ওঠার পরে ও মানসিকভাবে অনেকটা পাগল হয়ে যায়, কারোর সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, অনেকটা পাগল হয়ে যায়। তখন ওর বাবা মা পুরোপুরিভাবে প্রস্তুতি নেন যে ওর সঙ্গে কিছু একটা আছে। এরপর ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, এবং অনেক বড় ধরনের কবিরাজের কাছে নেওয়ার পরে ওর হাতে পায়ে তাবিজ পরিয়ে খুব স্ট্রংলি, অনেক টেক কেয়ারলি ওকে প্রায় 1 মাসের মতো ঘরে বন্দি করে রাখে। আমরা জানতে পারি ওর সঙ্গে নাকি কালি ভর করেছে ওর উপরে, এবং ওর হাতে তাবিজ পায়ে তাবিজ, এবং প্রতিদিন কবিরাজ এসে ওরে তান্ত্রিক এসে ওরে জারফোকর করে যেত। এরকম করে 1 সপ্তাহ পর্যন্ত ও বাসায় বন্দি ছিল। 1 মাস বন্দি ছিল। 1 মাস পরে আবারও ক্লাস শুরু করছে। তো এবার যখন ভাই ও ক্লাসে আসতো, ও তখন আর পড়া আগের মতো বলতে পারতো না। ধরেন ওরে স্যার এটা বলতেছে বলার জন্য, ও বলতে পারে না। আপনি কিভাবে বিশ্বাস করবেন, আমরা অবাক হয়ে যাইতাম যে ছেলেটা স্যারের দ্বারা যখন ওরে পড়া জিজ্ঞেস করতো, ও সব বলে দিতে পারতো, যেটা আমরা নিজেরাও জানতাম না, আমাদের কল্পনার বাইরে ছিল, এমন সব ইনফরমেশন দিতে পারতো। যখনই ওর সঙ্গে জিনিসটা চলে গেল, হাতে পায়ে তাবিজ পরাই দিল, তখনও পুরোপুরি শান্ত। ওর সঙ্গে তখন আর এই জিনিসটা নাই, এবং আমরা বুঝতে পারি আগের ক্লাসে আবার আগের মতো হয়ে গেছে। তা ওই তখন দুঃখ করে সবাই বলতেছিল, ইস যদি আমার সাথে এই জিনিসটা এখনও থাকতো তাহলে কতই না ভালো হতো, আমি এখনও আগের মতো পড়াশোনা করতে পারতাম, এখনও আগের মতো আমি রেজাল্ট করতে পারতাম, ভালো রেজাল্ট করতে পারতাম। ইস যদি আমার সঙ্গে এটা আগের মতো থাকতো। খালি হয়ে গেলা বলতো, ওইটা কেন আমি কেন মিস করাইলাম, কেন কি করলাম। ও শৈলজার বাপ মায় তাবিজ পড়েছে, তাবিজগুলো পর্যন্ত খুলে ফেলে, এটা যেন ওর উপরে আবার ভর করে, এবং আরও ভালো রেজাল্ট করতে পারে, বা পড়াশোনা ঠিকমতো টিচারদেরকে দিতে পারে। এই জন্য ও করতো কি, শরীরের মধ্যে তাবিজগুলো পর্যন্ত খুলে ফেলে, কিন্তু এতে আর কোনো কাজ হয় না, এটা আর ওর উপরে আসে না। তো ক্লাস 9-এর বছরে ঘটনাটা আপনার কমপ্লিটলি শুরু হয়। ক্লাস 9-এর বছরে পলাশ আমারে বলতেছে যে এই ক্লাস 9-এ ওঠার পরে এই সীতা মেয়েটা, ওর যেই ছিল, এই কাজিন বা ওদের আত্মীয় ছিল হিন্দু, ওই মেয়েটাকে আমার পরিপূর্ণভাবে ভালো লেগে যায়, এবং মেয়েটাও আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলে। এমনও একটা পর্যায়ে তখন পলাশ আমারে বলতেছে কি যে বন্ধু মহসিন, আমি তো সীতারে পছন্দ করি, ও তো আমাদের ধর্মের মেয়ে, ওর সঙ্গে আমার সবসময় উঠা বসা কথা হয়, কিন্তু প্রেমের প্রস্তাবটা দিতে বন্ধু আমি খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি একটু পঙ্গু মানুষ, বা আমার একটু শারীরিক সমস্যা আছে, ও রাজি হয় কি হয় না, আমি একটু টেনশনে আছি, তা তুই বন্ধু আমার একটু হেল্প কর। তাই আমি বললাম ঠিক আছে, কি হেল্প করা লাগবে তুই বল। ও তখন করলো কি, আমারে একটা প্রেমের চিঠি লিখে দিল, ও নিজে লিখে বললো যে এইটা সীতারে দেওয়ার জন্য, যেটা প্রেম প্রস্তাব আর কি। তো ওই যেদিন লিখে দিল ওই দিন আমাকে দিতে বলছে, বাট আমি ক্লাসের ভিড়ে ওই সময়টা পাইনি। তখন সীতা আপনার ক্লাস 8-এ পড়ে, আমরা ক্লাস 9-এ পড়ি, এই সময়ের কথা আপনাকে বলতেছি। তো
আমরাও 9-এর মানে লাস্ট ইয়ারের মধ্যে আছি, মানে আপনার বছরের শেষের দিকে আছে, আমরাও ক্লাস 10-এ উঠে যাবো, এটা মানে আপনার বার্ষিক পরীক্ষার আগে। তারপর হলো কি, ও যখন আমাকে চিঠিটা দিল, আমি ওই দিন চিঠিটা দিতে পারি নাই, না দেওয়াতে আমি চিঠিটা নিয়ে তখন বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে রাতের বেলায় চিন্তা করতেছি যে মেয়েটার তো আমারও ভাল লাগে। এখন পলাশ যে আমার চিঠি দিল, আমি পলাশের চিঠিটা মেয়েটাকে দিব কি দিব না এরকম চিন্তা করতে করতে আমি তখন পলাশের চিঠিটা খুলে ফেলি। তো ভাই, প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, প্রেম ভালোবাসা এসব নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি চিঠিটা তখন পড়লাম, পড়ে দেখলাম যে চিঠির ভাষাটা বেশ মিষ্টি ছিল এবং ও মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসে এমনটাই সে তার চিঠির মধ্যে ফুটিয়ে তোলে। এরপরে আমি করলাম কি, এই চিঠিটা হুবাহুব আমি আবারও লিখলাম, কিছু জিনিস এদিক সেদিক করে লিখলাম এবং শেষে আমি আমার নামটা দিয়ে দিলাম। ওর নামটা কেটে মানে পলাশ না দিয়ে ওখানে আমি মহসিন দিয়ে দিলাম। দিয়ে আমি ওর চিঠিটা না দিয়ে আমি আমার চিঠিটা নিয়ে স্কুলে আসছি যে আজকে আমি আমার চিঠিটাই সীতাকে দিব। এই করে স্কুলে যাওয়ার পরে পলাশ আমার জিজ্ঞেস করে, বন্ধু তুই কি চিঠি আনছিস? আমি বললাম হ্যাঁ চিঠি আনছি, তুই টেনশন করিস না, আমি চিঠি দিব। পলাশটি এরকম করে ভুং ভাং বুঝিয়ে আমি তখন করলাম কি, এই চিঠিটা মানে আমি যেটা লিখলাম আর কি, এইটাই লেজার ফিউডে মানে টিফিনের সময় এই সীতার হাতে দিয়ে দিলাম। এটা কিন্তু পলাশ দেখতে পাই নাই, সীতার হাতে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সীতা তখন চিঠিটা নিয়ে গেছে। আমি সীতাকে চিঠিটা দেওয়ার সময় বলে দিছি যে আমি যে তোমাকে চিঠি দিছি এটা তুমি আমি ছাড়া যেন আর কেউ না জানে, ইভেন পলাশও যেন না জানে। পরে বলে আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। মেয়েটাও মনে হয় আমাকে পছন্দ করতো এবং সেজন্যই সে আমার চিঠিটা নিয়ে যায় এবং চিঠিটা পড়ে এবং সে পরের দিনে আমাকে উত্তর পাঠায় এবং উত্তরটাও খুব পজিটিভে হয়। ওই আমাকে পছন্দ করে এবং ওই আমাকে সেটাই লেখে। এরকম করার পরে আমার পলাশ বারবার বলে, ও বন্ধু কিরে তোর কি উত্তরকে তোর দিছে? আমি বললাম দেখ, তুই এমনি বিরক্ত করিস না, এভাবে যদি বিরক্ত করিস তাহলে একটা সময় ও হয়তো বিগড়িয়ে যেতে পারে, হয় রেগে যেতে পারে। এখানে আরেকটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, ক্লাস 9-এর লাস্টের দিকে কিন্তু পলাশ পড়াশোনা ছেড়ে দেয়, কারণ ও আগে অনেক ভালো ছিল, ওর সঙ্গে কিছু একটা ছিল এই জন্য। এবং যখনই ওর সঙ্গে এই জিনিসটা চলে যায় ও তখন শিক্ষকদের সাথে মানায় নিতে পারতেছিল না, মানে ম্যাচ করতে পারতেছিল না। স্যারেরা ওরা একটা বললে ও আর একটা বলতো বা হতো না, ও তখন পড়াশোনা ছেড়ে দেয়। তো এই জন্য ও আসলে খুব বেশি একটা শীতের সাথে আগের মতো কথাও বলতে পারে না। শীতে স্কুলে যায়, স্কুল থেকে চলে আসে, ও তো আর এখন স্কুলে আসে না। তখনই আমাকে চিঠিটা দিয়ে দেয় আর কি, দিয়ে বলতেছে যে কিরে কী হলো, উত্তর কি দিছে? আমি বললাম হ্যাঁ দিবে, অপেক্ষা কর। এভাবে প্রায় 3টা চিঠি আমাদের আদান প্রদান হয়ে যায়, আমার আর সীতার 3টা চিঠি আদান প্রদান হয়। 3টা চিঠি আদান প্রদান হওয়ার পরে আমি চিন্তা করতেছি কোন দিন পলাশ ওরে আবার রাস্তায় দাঁড়াইয়া বলতেছে যে তোমার যে হচ্ছে মহসিনী চিঠি দিছে এটার উত্তর দাও না কেন। এরকম যদি ও কোনো দিন সীতারের রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করে তাহলে সীতা বলবে আমি তো উত্তর দিছি, বা এরকম বলে দিবে। বা মহসিন যদি কোনো দিন পলাশ জানতে পারে যে সীতার সাথে আমার সম্পর্ক আছে তাহলে তো আমাকে আস্ত রাখবে না, ও তো খুব রাগী ছেলে এবং খুব বদমেজাজি। না, আমি চিন্তা করলাম তাহলে কী করা যায়। তখন নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি সীতাকে পুরোটা বিষয় বলে দিব, সীতাকে বলে দেবো যে সীতা এমন ঘটনা, এবং আমারে আসলে পলাশ বলছিল ওর চিঠিটা দেওয়ার জন্য আমি আমার চিঠিটা তোমাকে দিয়েছি, এবং এটা পলাশ কীভাবে নিবে তা তো জানি না। এটা চিন্তা ভাবনা করেই আমি তখন সীতাকে একদিন পুরো 2 পৃষ্ঠা লাগে, আমার মনে আছে 2 পৃষ্ঠা ধরে আমি তখন আমার মনের কথাগুলো সীতাকে লিখে পাঠাইলাম যে পলাশ আমাকে মূলত বলছিল তোমাকে দেওয়ার জন্য, বা পুরো ঘটনাটা আমি একদম বিশ্লেষণ করে ওকে লিখে পাঠাইছি। তাই উত্তরে ও খুব হাসি দিছে, মানে অনেকগুলো হাসি রিয়েট পাঠাইছে উত্তরে, এবং আমার সাথে খুব হাসাহাসি করলো এটা নিয়ে। ও বলে আমি তো জানি পলাশ আমারে পছন্দ করে, এবং কিন্তু ও তো এটা বুঝে না আমাদের বিয়ে হবে না, কারণ আমাদের গোত্রের না জানি কিসের মিল নেই, ও বলে এজন্য আমাদের বিয়ে হবে না, আর আমি ওর সাথে কখনো সম্পর্ক করবো না। আমার আসলে সত্যি কথা বলতে মুসলিম ছেলেদেরকে ভালো লাগতো। আর বড় কথা হচ্ছে মুসলিমদের যে রমজান মাস আসে, ওরা যে রোজা থাকে, ভোর রাতে উঠে ওরা ভাত খায়, সারাদিন রোজা থাকে এবং ইফতার করে মাগরিবের সময়, এটা আমার খুব পছন্দ। মানে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে মাঝে মাঝে রোজা থাকতাম, আমাদের বাড়িতে যখন ছিলাম আর কি, আমি এরকম রোজা থাকতাম। ও কিন্তু এখনও নানু বাড়িতে আছে, আগে ওদের বাড়িতে থাকতো, এবার আমাদের বাড়িতে থাকতাম, এরকম রোজা থাকতাম। তো আমার এটা খুব ভালো লাগে এবং মুসলিম ছেলেদের আমার খুব পছন্দ হয়। পলাশ আমারে পছন্দ করে আমি জানি, বাট আমি পলাশকে কখনোই ভালোবাসি নি বা বাসবও না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো এখন আমি পলাশকে কি বলবো? ও পলাশ যদি তোমাকে জিজ্ঞেস করে, তো ও তখন আমাকে বলে প্রবলেম নাই, আপনি পলাশকে বলবেন যে আমি পলাশের প্রস্তাবে রাজি, তাই পলাশ যেন আমার সঙ্গে কথা না বলে, আর একটু সময় নেবেন, মানে এটা আমাকে শিখাই দিছে। আচ্ছা ঠিক আছে। এভাবে আমি তখন পলাশকে ঘোরাচ্ছিলাম যে দোস্ত ও তো রাজি হচ্ছে বা হচ্ছে না। এই করতে করতে একদিন সন্ধ্যার সময় ওদের বাড়িতে কেউ নেই, না থাকার পরে পলাশ তখন আমারে বলে যে দোস্ত আজকে তো ওদের বাড়ি খালি আছে, আমি ওদের বাড়িতে যাব, গিয়ে ওরা ধরে জিজ্ঞেস করবো কেন আমাকে প্রস্তাব দিচ্ছে না, আমার চিঠি উত্তর দিচ্ছে না। আমি বললাম দেখ বন্ধু পাগলামি করিস না, তুই যাইস না আমি যাই।
তুই বাইরে দাঁড়া, আমি চাই এবং আমি গিয়ে আমি ওরে বুঝাই। ও বলে তুই তো স্কুলের সময় পাস। আমি বললাম আর স্কুলে তো কথা বলতে পারি না, পোলাপান থাকে, স্যারেরা থাকে, এখন তো নিরিবিলি ঘরে আছে, আমি ঘরে গিয়ে কথা বলি, তুই একটু গার্ড দে যাতে কেউ না আসে। ওরে ঘরের দরজায় দাঁড়ো করে আমি তখন ঘরে গেছি, গিয়া ওই তো অবাক, কী ব্যাপার তুমি আসছো কেমনে? আমি বললাম শোনো ভয় পাইও না, পলাশ গার্ডে আছে। ও বলে আরে পলাশ গার্ডে আছে মানে যদি কেউ চলে আসে আমরা ধুরু কেউ আসবে না, পলাশ গার্ড দিতে আছে, তুমি আমি থাকি। এইটা বলে আমি সেদিন ওর সঙ্গে প্রচুর রোমান্স করে বেরিয়ে আসি। আসার সময় আমাকে বলে তুমি যাওয়ার সময় পলাশকে বলে দিবা যে আমি পলাশের প্রস্তাবে রাজি। তা আমি ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে পলাশকে বলি পলাশ, ও তো রাজি হয়েছে। হাই রে, পলাশ তখন চিল্লানি রাস্তার মধ্যে, থ্যাংক ইউ মানে প্রচুর চিল্লাইতে আছে। কিন্তু ও তো জানে না যে আসলে ওর সঙ্গে ওর কোনো কিছু না, সবই আমার সঙ্গে। এইভাবে দিনরাতগুলো কাটতে কাটতে ক্লাস 9 থেকে আমরা তখন ক্লাস 10-এ উঠে গেছি। যখনই ভাই ক্লাস 10-এ উঠে গেলাম, আমি কিন্তু ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম। এবং সত্যি কথা বলতে তখন আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি তখন আমার রোল নাম্বার 2। তার মানে আপনি বুঝতে পারেন আমার কত ভালো স্টুডেন্ট ছিলাম। 10-এ ওঠার পরে ভাই আমি তখন এই জন্য মানে সীতার জন্য পাগল হয়ে গেছি। আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগতো না। আমি পুরোপুরিভাবে তখন সীতা করতে করতে মনে হয় যেন রাস্তার ছেলে হয়ে গেছে। এভাবে ক্লাস 10-এর বছরে আমি যখন ক্লাস 10-এ পড়ি ওই সময় জানতে পারি হঠাৎ করে সীতার বিয়ে ঠিক হয়ে গেছে। তার বাবা মা নিয়ে যাবে তাদের পাড়ায় এবং সেখানে নিয়ে ওকে বিয়ে দিয়ে দিবে। ওখানে একটা হিন্দু ছেলের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এইটি শুনে ভাই তখন আমি আরও পাগল হয়ে গেলাম। তখন আমার সামনে এসএসসি পরীক্ষা। আমি তখন এসএসসি পরীক্ষার প্রায় আপনার 3 থেকে 4 মাস আগের কথা আপনাকে বলতেছি। তো তখনও কিন্তু পলাশ আমাদের এই সম্পর্কের বিষয়টা জানতো না। আজকে এত বছর হয়ে গেছে, তারপরেও পলাশ, আমি বললাম যে পলাশ ওই তোর এই উত্তর দেয় এই দেয় না, ও পলাশকে ওর মতো করে ঘুরাইতো, মানে বুঝতে দিত না আর কি যে আমার সঙ্গেও রিলেশন আছে। আর পলাশ যেহেতু স্কুল ওই সময় পড়তো না, পলাশও তখন ডিটেলস বিষয়গুলো জানতো না। ও তো বাড়িতে থাকতো, ওর মতো করেও জানতো, স্কুলের বিষয়েও জানতো না। তবে স্কুলের সবাই জানতো যে সীতার সঙ্গে আমার প্রেম আছে। পরীক্ষার 3 মাস আগে একদিন সুন্দর সময় ওর সঙ্গে দেখা করতে গেলাম। ওর নানু বাড়ির পিছনে একটা মন্দির আছে, মন্দিরের কাছে। ওইখানে যাওয়ার পরে আমি তখন ওর জন্য পাগল হয়ে গেলাম। মানে যেদিন রাত ওর সঙ্গে দেখা করছি এর পরের দিন ওর বাপ মা এসে ওকে নিয়ে যাবে, ওর অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে ওদের এলাকায়। তো আমি তখন ওর জন্য পাগল হয়ে গেলাম যে না সীতা, এটা হতে পারে না, আমি তোমাকে ভালোবাসি, তোমার অন্যত্রে বিয়ে হয়ে যাবে, এইটা সীতা আমি অ্যাটলিস্ট মানতে পারবো না, এবং এটা আমার জন্য সত্যি অনেক বেশি পেইনফুল হবে, আমি এটা মানবো না। মানে পাগলামি শুরু করছি। তখন ও তো আমাকে অনেক ভালোবাসে, ও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। ভাই রাত 2টা পর্যন্ত দুজনে কান্না করে মন্দিরের পিছনে। 2টার পরে আমি বললাম সীতা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার বিয়ে করব। ও বলে তুমি কি পাগলামি করতেছো, তোমার কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, আমাকে নিয়ে যদি তুমি এখন পালাও তাহলে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি বললাম দেখো আমার লাইফে পড়াশোনাটা যে ইম্পর্টেন্ট তা ঠিক আছে, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তুমি। আমি যদি তোমাকে না পাই তাহলে তো আমি মরে যাব। সো আমি যদি মরেই যাই তাই আমার পড়াশোনা দিয়ে আর কী হবে। আমাকে বলতেছে এই ধরনের পাগলামি করো না, তুমি ঈশ্বরকে ডাকো, তিনি কিছু একটা করবে। আমি বললাম না সীতা, না এটা সম্ভব না, তুমি চলো। এইভাবে ওর সাথে তর্কাতর্কি করে রাত ফজরের কিছুক্ষণ আগে তখন ওকে আমি রাজি করাই ফেলি। এরপরে আমরা তখন এখান থেকে পালায়া যাই, এই প্রথম ওখান থেকে পালায়া যাই। এবং পালিয়ে আমরা তখন আমি ডিরেক্টলি আমার নানু বাড়িতে চলে যাই। নানু বাড়িতে যাওয়ার পরে ওর নিয়ে আমি যখন পালায়া যাই, পরের দিন সকালবেলায় পুরো মহল্লাতে খবর হয়ে যায়, এলাকাতে খবর হয়ে যায়, এবং পলাশও তখন বিষয়টা জেনে যায় যে আমি সীতাকে নিয়ে পালাইছি। আমি জানি না তখন পলাশের অনুভূতি কেমন ছিল, কারণ তখন তো মোবাইল ফোন টোন নাই, তা আমার কাছেও কোনো ফোন নাই বা আমরা এসব যাই না। নানু বাড়িতে চলে গেছি, চলে যাওয়ার পরেই যেদিন চলে গেছি ওই দিন বিকালবেলা আমার মা তখন আমার নানু বাড়িতে গেছে। মা তখন খবর পাইছে, গিয়ে আমার আব্বা রাগ করে যায় না, কারণ আমার আব্বা আমাকে অনেক ভালোবাসতো। আব্বার পুরো স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিয়েছি। আব্বা মানসিকভাবে অনেকটা কষ্ট পাইছে, যার কারণে বাবার গেল না, এবং বাবা না গিয়ে তখন মারে পাঠাইছে। মা গিয়া আমার হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, আমারে বলতেছে মহসিন তোর বাবা অনেক কষ্ট করে তোরা পড়াশোনা করাইছে, এবং তোরে পড়াশোনা করানোর জন্য তোর বড় 2টা ভাই তোর থেকেও ভালো মেধাবী ছিল, বাট আমরা ওদেরকে পড়াশোনা করাই নাই, আমরা তোরে পড়াশোনা করাইছি। আমাদের স্বপ্ন ছিল তুই একদিন ভালো হবি, ভালো একটা রেজাল্ট করবি, ভালো একটা অবস্থানে যাবে, আমরা তোর নিয়ে এত স্বপ্ন দেখছি, আমাদের এই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে না, তুই এটা করিস না। মানে আমার মা আমারে বারবার বলতেছে ওরে ফিরে দেওয়ার জন্য। তো আমি তখন ওরে নিয়ে পালায়া চলে আসছি, এটা পুরো দেশবাসী এলাকাবাসী জেনে গেছে। এখন আমি ওরে কেমনি ফিরিয়ে দিই, আমার যতই বলতেছে আমি আমার কোনো কথাই শুনি নাই। এবং একটা পর্যায়ে দেখলাম যে এখানে যদি আমি থাকি তাহলে আরও খারাপ হয়ে যাবে। মা পরে আমার বড় ভাইদেরকে আনবে, বড় ভাই আমারে মারবে, বা হিন্দু পাড়ার লোকেরা আসবে, একটা ঝামেলা হবে। সিরাতে আমি তখন করছি কি ভাই, মানে আপনাদের কি বলবো, আমার বাবা খুব কষ্ট করে, আমার আব্বা তো অন্ধ ছিল একরকম, অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমার মাকে একটা স্বর্ণের চেন কিনে দেয়। রাতের বেলায় আমার মায়ের গলা থেকে আমি সেই চেনটা চুরি করে মাঝরাতে আমি তখন এই সীতারে নিয়ে আমার নানু বাড়ি থেকে পালায়া যাই।
পালায় আমরা বরিশাল সদরে চলে যাই, আমরা যে উপজেলা আছি সেই উপজেলা শহরে চলে যাই এবং সেখানে গিয়েই আমি তখন ওরে নিয়ে একটা ঘর ভাড়া করি। আমরা স্বামী স্ত্রীর পরিচয় একটা ঘর ভাড়া করি। আমি অবশ্যই মানে দেখতে শুনতে একটু বড় টড়ই ছিলাম, মানে আমার বয়স কম হতে পারে বাট দেখতে শুনতে মনে হয় যেন অনেকটা বড় বয়স হয়ে গেছে। সে জায়গায় তখন আমি তাকে নিয়ে একটা ঘর ভাড়া করে সেই এলাকাতে একটা ছোটোখাটো দোকানে একটা চাকরিও ঠিক করি। চাকরি করি, এভাবে চলতেছি। তখন প্রায় 4 মাসের মতো হয়ে গেছে। এই 4 মাস আমার মা বাবা অথবা আমার পরিবার পরিজন কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। 4 মাস পরে আমি তখন খোঁজ নিতে গেলাম এলাকার খোঁজ নিতে গিয়ে জানতে পারি আমার আব্বা আম্মা এবং সীতার পরিবারও আর সীতারে খুঁজতে বেরোয় নাই। কারণ হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল কি, তাদের ধর্মের কোনো মেয়ে যদি কোনো মুসলিম ছেলের হাত ধরে চলে যায় তখন তার বাপ মা এই মেয়েটাকে আর গ্রহণ করে না, এবং তারা নাকি তার যে জামা কাপড় আছে, তার যে বইপুত্রক আছে, তার যা কিছু আছে সব কিছু তারা চিতায় পুড়িয়ে ফেলে, মানে চিতার আগুনে পুড়াই দেয়। এবং তারা মনে করে যে ওই সারা জীবনের জন্য মরে গেছে তাদের জীবন থেকে। এইটা মনে করেই চিতার আগুনে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়। সব কিছু পুড়িয়ে দিয়ে ওরা সম্পূর্ণভাবে সীতাকে ওদের জীবন থেকে মুছে ফেলে এবং সীতার কোনো খোঁজ খবর নেয় না। আমি তখন সীতাকে নিয়ে ওখানে আছি, আর আমার বাবা মাও আর আমার খোঁজ খবর নিচ্ছে না। কিন্তু ওখানে একটা ভয়ানক খবর জানতে পারি কি, পলাশ নাকি পুরো পাগল হয়ে গেছে। মানে আগে যেরকম ছিল ঠিক এরকম হয়ে গেছে। ওই গাছে উঠে বসে থাকে, এখানে উঠে বসে থাকে। মানে আমি সীতাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ও মানসিকভাবে সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে। মানে মানসিকভাবে এতটাই পাগল হয়ে গেছে ও, মানে পুরোপুরি মানে এরকমও হতো নাকি নিজের কাপড় নিজে খুলে গাছের উপর গিয়ে বসে থাকতো, এমন অবস্থা ওর দেখা দেয়। তা আমি সত্যি কথা বলতে কি ভাই, পলাশের জন্য খুব কষ্ট পাই, কারণ ও আসলেই সীতাকে অনেকটা ভালোবাসতো, কিন্তু আমি ওর সাথে বেইমানি করেছি এবং এটার জন্য সীতা নিজেও অনুতপ্ত। ও নিজেও বলে যে আসলেই সত্যি আমরা পলাশের সাথে অনেক বেইমানি করেছি। পলাশ তোমাকে বিশ্বাস করেছে এবং তুমি সেই বিশ্বাসের মানে অমর্যাদা করেছো। একইভাবে আমিও পলাশের সঙ্গে অনেক চিটিং করেছি। ও অসুস্থ বা ওর উপরে এই খারাপ জিনিসটা আবার ভর করছে, এটা জেনে আমরা মোটামুটি দুজনেই কষ্ট পাই। তারপরও আমি একটা দোকানে চাকরি করে ওকে নিয়ে বেশ ভালো আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তখন গর্ভবতী হয়। এতে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু সীতাকে মুসলিম বানাই ফেলি। একটা হুজুর ডেকে কলমা পড়িয়ে, মানে ওভাবে তো কোডের মাধ্যমে এভিডেভিটের মাধ্যমে মুসলিম বানাতে পারি না, আমাদের তো অত টাকা ঢুকা নাই, যার জন্য জাস্ট একটা হুজুর ডেকে হুজুরের মাধ্যমে কলমা পড়াই এবং এরপরে আমরা দুজনেই আবারও কলমা পড়ে আমরা বিয়ে করি। মানে ওকে আমি টোটালি মুসলিম বানাই ফেলে ও মুসলিম ধর্মের মাধ্যমেই তখন চলতো। যাই হোক, আলহামদুলিল্লাহ করে এভাবেই তখন আমাদের দিন রাতগুলো স্বামীর দিকে অতিবাহিত হয়েছে। আমরা স্বামী স্ত্রী বেশ ভালোই আছি। এরকম করে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন ও গর্ভবতী হওয়ার কিছুদিন পরে, আপনার গর্ভবতী হয়েছে প্রায় 7 মাস। আমি কিন্তু আব্বা আমার সাথে যোগাযোগ করছি, আমার ভাইদের সাথে, বোনের সাথে। আমার সাথে আমার পরিবারের কেউ আসলে আর থাকতে চায় না। আমি ওদেরকে বলছিলাম যে আপনারা যদি অনুমতি দেন আমি সীতাকে নিয়ে বাড়ি আসবো। আব্বা আম্মার কথা ডিরেক্টলি জানা, আমি যাতে সীতাকে নিয়ে না যাই। তো সীতার যখন 7 মাসের মাথায় একদিন রাতের বেলায় হঠাৎ করে দেখি কি সীতা উল্টাপাল্টা কথা বলতেছে। আমি ওকে নিয়ে ঘুমাইছি, স্বামী স্ত্রী আমরা একসঙ্গে ঘুমাইছি। ও দিয়ে যে উল্টাপাল্টা বলতেছে, উল্টাপাল্টা কি বলতেছে, মানে হঠাৎ করে বলতেছে আমার বাচ্চা যদি হয় নাম রাখবো পলাশ, এরকম করে। তা প্রথমটাই আমি ভাবছিলাম যে ও মনে হয় মানে দুষ্টমি করতেছে বা কিছু একটা, এবং এই কথাটা বেশ কয়েকবার বলার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো ও যে কথাটা বলতেছে ওর ভয়েস টিউনিংটা চেঞ্জ। মানে ওর ভয়েসটা কোনো ফিমেল ভয়েস না, মানে ওর ভয়েসটা যেটা ছিল এটা ওর অরিজিনাল ভয়েস না, এবং ও কোনো একটা মানে ছেলেদের কণ্ঠে কথা বলতেছে আমার সঙ্গে। তো আমি তখন একটু ভয় পেয়ে যাই। আমরা তখন মানে একটা টিন সেট বাড়িতে ভাড়া থাকতাম আর কি, টিন দিয়ে করা বাড়িটা। তো ভাবলাম আল্লাহ, ওর উপর যেহেতু পেটে ওর বাচ্চা আছে, ওর উপরে কোনো খারাপ কিছু ভর করে ফেললো কিনা। এদিক সেদিক তাকাইতে আসছি, অন্য কোনো ছেলে ঘরে আসছে কিনা, অন্য কোনো ছেলেকেও দেখি না। আমি তখন তারে বললাম, সীতা কি ব্যাপার, তুমি এরকম করে কথা বলতেছো কেন? আমাকে বলে আবার হঠাৎ করে বলে কই কী করে কথা বলতেছি। আমি বললাম তুমি একটু আগে একটা ছেলের বয়সে কথা বললা, তার কারণ কি? ও বলে ছেলে কই, আমি কোন ছেলের বয়সে কথা বললাম? আমি তো কোনো ছেলের বয়সে কথা বলি নাই। আমি বললাম সীতা তুমি একটা ছেলেদের মতো করে কথা বলছো, আমি শুনছি। জাস্ট আবার ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর আবার বলতেছে, মানে একদম পুরো মানে একেবারে পুরো পলাশের কণ্ঠে বলতেছে যে তুই আমার সঙ্গে বেইমানি করে রেহাই পাবি, আমার সঙ্গে বেইমানি করে তুই শান্তি পাবি না। আমি তোর শান্তি কোনোদিনও দিব না, আমি তোর জীবনকে নরক বানাই দিব, তোর জীবনকে আমি দোজক বানাই দিব। এবং এই কথাটা আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে শুনেছি। ক্লিয়ারভাবে শুনে আমি তখন উঠে বসে গেছি। আমি বসে যাওয়ার প্রায় খানিকটা বাদেই ফজর আজানটা তখন দিয়ে দেয়। ফজর আজানটা দিতে পরে ও হঠাৎ করে পুরো শান্ত হয়ে যায়। আমি আর কথা বাড়াইলাম না, আমি নিজে উঠে ফজরের নামাজ পড়ছি, পরে আমি হাঁটাহাঁটি করে দোকানে চলে গেছি।
তো ওই দিন তার স্বভাব বা কথাবার্তার ধরন মোটেও ভালো ছিল না, খুবই অন্যরকম কথাবার্তা বলতেছিল, অন্যরকম আচার আচরণ। দোকান আমি বেশিক্ষণ করতে পারিনি এবং দোকান করে আমি বিকেলে মালিককে বলছি যে মালিক আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে একটু চলে যাব। বিকেলের দিকে আমি তখন বাসায় চলে আসি। বাসায় আসার পরে দেখি কি যে ও কাগজের মধ্যে বারবার লিখতেছে পলাশ প্লাস সীতা, পলাশ প্লাস সীতা, এটা কাগজের মধ্যে লিখতেছে। এটা দেখে আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম। আজকে আমাদের বিবাহিত জীবন প্রায় বৎসরখানেক হয়ে গেছে, এইটাও কি লিখতেছে? আমি ওর জন্য এত ভালো একটা মেধাবী ছাত্র হয়েও পরীক্ষা দিনে পড়াশোনা করি নাই, ওর নিয়ে পরীক্ষার 3 মাস আগে পালায় চলে আসছে, তাহলে এটা কি লিখতেছে? আমি তখন ওর একটু রাগিয়ে বললাম যে এই সীতা এটা কি লিখতেছ? এবং যখন রাগ করলাম আমার দিকে এমনভাবে চোখ করে তাকাইছে, মনে হয় কি ওর চোখগুলোর মধ্যে দিয়ে রক্ত বেরিতেছে এবং এরকম একটা ভয়ানক। আমি তখন বললাম কি ব্যাপার, তুমি এটা কি লিখতেছ? হঠাৎ করে ওইখানে ঢুলে পড়ে যায়, মানে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে চোখে মুখে পানি দিলাম, দেওয়ার পরে জ্ঞান আসছে। আসার পরে ওইখানে একটা ছোট মসজিদের একজন হুজুর আছে, হুজুরকে আমি ডেকে আনছি মাগরিবের পরে। আনার পরে হুজুর ওর হাত ধরছে, ধরে বলতেছে দেখেন ওনার পেটে তো বাচ্চা আছে, আর মায়েদের যখন পেটে বাচ্চা থাকে তখন তো ওর বিভিন্ন খারাপ জিনিসটা ওদের উপরে আকর্ষণ দেয় বা আকৃষ্ট করে। আচ্ছা এটা কোনো বিষয় না, আমি তাবিজ দিয়ে যাচ্ছি, পানি পড়া দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো ঠিক হয়ে যাবে। উনি পানি পড়া তাবিজ দিল এবং আমরা নিবৃতে আবারও রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেলাম। তো আমি শুইলাম এবং শোয়ার পরে আমার জাস্ট তন্দ্রায় আসছে, মানে এখনও ঘুমাইনি, জাস্ট কিছুটা চোখ তন্দ্রায় আসছে। এমন সময় ও করলো কি হঠাৎ করে সে আমার গলাটা চেপে ধরছে এবং গলাটা চেপে ধরে আমার মেরে ফেলাতে, মানে আমার বুকের উপর উঠছে। বুকের উপর উঠে আমার বলতেছে একদম হুবাহু পলাশের কণ্ঠ, হুবাহু পলাশের কণ্ঠ ধরে বলতেছে যে তুই আমারে নিয়ে আসলি কেন? এই তুই আমার সাথে বেইমানি করলি কেন? এই তুই বেইমান, এই তুই না মুসলমান, এই মুসলমানটা কি বেইমানি করে? এই মুসলমানটা কি নিমক-হারাম? মুসলমানটা কি বেইমান? এই তুই আমার সাথে কেন বেইমানি করলি? মানে আমার গলা এমনভাবে চেপে ধরছে, আমি ওরও কোনোভাবে নামাইতে পারতেছি না, মানে আমার বুক থেকে নামাইতে পারতেছি না। এবং আমি খুব ট্রাই করতেছি, পরে চিৎকার দিছে, যেহেতু টিনের ঘর ছিল, পাশের রুমে কেউ না কেউ হয়তো তারা সজাগ হয়েছে। হওয়ার পরে তারা তখন গেটে আসছে, আইসা বলতেছে ভাই দরজা খোলেন, কী হয়েছে? বাট আমি দরজা খুলতে পারতেছি না। ওই বুকের উপরে এমনভাবে বসছে, আমি ওরা ধাক্কা দিয়েও ফালাইতে পারতেছি না এবং ওর গায়ে অসুর মতো শক্তি, এমন শক্তি দিয়ে আমারে ধরছে যে আমি নড়তেই পারতেছি না। যতই তারে বলতেছি সর না, ও সরেই না। একটা পর্যায়ে আমি দোয়া পড়তে শুরু করে, দোয়া পড়তে এমন করেও তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে পাশে পড়ে যায়। আমি তখন দৌড়ে দরজা খুলে দেখি কি যে আমাদের পাড়ার যত মানুষ আছে, মানে ওই বস্তির মোটামুটি সবাই তখন মানে চলে আসছে ওইখানে। আইসা বলে যে ভাই কী হয়েছে, মহসিন ভাই কী হয়েছে? আমি বললাম কিছুই না, আমার স্ত্রীর একটু সমস্যা আছে এবং ও হঠাৎ করে কেন ছিল এরকম অশুভ আচরণ করতেছে। তো সবাই তখন বললো ভাই এখানে কবিরাজ আছে, ওইখানে কবিরাজ আছে, এই কবিরাজের কাছে নিয়ে যান, ওই কবিরাজের কাছে নিয়ে যান, এক একজন এক এক ধরনের কবিরাজের কথা বলে। তো ওই সময় একটা দাদি ছিল আর কি, পাশের ঘরে একটা দাদি ছিলাম, দাদিরে বললাম দাদি আপনি একটা কাজ করেন, ওই রাতের বেলায় একটু ওর সঙ্গে থাকেন, নানি যদি আবার রাতে ওর সমস্যাটা হয়। ওই দাদিরে সহ রাতের বেলা ওরা রাখছি। সকালবেলা ও রক্ত বমি করতেছে, মানে বমি করতেছে, বমির সঙ্গে পুরো ব্লাড বেরোইতেছে। তাড়াহুড়ো করে তখন ওরে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওকে দেখে বলতেছে যে ওনার কালকে রাতে কী হয়েছে? আমি বললাম যে ও রাতে একটু বেশি লাফালাফি করছে বা এরকম একটু মানে অন্যরকম কথাবার্তা বলছে। ডাক্তার বলতেছেন যে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, 7 মাসের বাচ্চা, মানে ডাক্তার বলতেছে যে বাচ্চা মারা গেছে, পেটে বাচ্চা মারা গেছে। তো বাচ্চাটা পেটে মারা গেছে ভাই, এই সময় আমি কী করব? মানে বাচ্চা যেহেতু পেটে মারা গেছে, এটা তো অপারেশন করতে হবে। অপারেশন যদি না করি তাহলে বাচ্চাটা পেটের ভিতরে পচে নষ্ট হয়ে যাবে, ও মারা যাবে, ওই তো মারা যাবে, বাচ্চা তো মরে গেছেই। ডাক্তার বলতেছে যে পেটে যেহেতু বাচ্চাটা মারা গেছে তাহলে অপারেশনটা করে ফেলেন, অপারেশনটা করে পেটের মৃত বাচ্চাটা বের করেন, তা না হলে মৃত বাচ্চাটা থেকে ওর ইনফেকশন হয়ে যাবে, আরও বেশি খারাপের দিকে যাবে। ভাই তখন আমি আপনাকে কি বলবো, আমি টাকার জন্য পাগল হয়ে গেছিলাম, শুধু টাকা খুঁজতেছি, কোথায় টাকা পাবো। আমি কোথাও টাকা পাচ্ছি না জাস্ট অপারেশনটা করার জন্য। এদিক দিয়ে ডাক্তার বলতেছে যে আপনি যদি দ্রুত টাকা দিতে না পারেন ওনার বাচ্চাটাকে মানে ওনাকে বাঁচানো যাবে না, ওর মানে ভিতরে একটা ইনফেকশন হয়ে গেছে, ও মারা যাবে। আমি এমন কোনো লোক বাদ রাখি নাই, মানে এই এলাকাতে বা আমাদের এলাকাতে আশেপাশে এমন কোনো লোক বাদ নাই যে আমি টাকা চাই নাই, কিন্তু কারো কাছে টাকা পাই নাই। শেষ পর্যন্ত ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বউয়ের জীবন তো বাঁচাইতে হবে। আমার বউয়ের জীবন বাঁচানোর জন্য আমি তখন আমার নিজের একটা কিডনি বিক্রি করার পরিকল্পনা করি। একজন ডাক্তারের সহযোগিতায় বহু কষ্টের পরে আমি আমার একটা কিডনি বিক্রি করি, তাও অনেক কম টাকায় একটা কিডনি বিক্রি করি এবং একটা কিডনি বিক্রি করে এরপরে আমি এই সীতারানীর অপারেশন করাই। তা
আমি যখন সীতার অপারেশন করাই তখনও কিন্তু ওর অবস্থা খারাপই হয়ে গেছিলো, পেট ফুলে টুলে গেছিলো, ও বাঁচবে এটাও কেউ বলে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়, ও তখন ফিরে আসে। তো এই দিক দিয়ে প্রায় আপনার মাস 6 মতো কোনো সমস্যা হয় নাই। মাস 6 পরে আবারও সে আগের রোগ দেখা দিয়েছে। রাতের বেলায় শুয়ে আছি, ওই হঠাৎ করে পলাশের কণ্ঠে কথা বলতে শুরু করে। রাতের বেলায় শুয়ে আছি, ও হঠাৎ করে পলাশের কণ্ঠে কথা বলতে শুরু করে। তখন তো আমার একটা কিডনি নেই, আমি এমনি অসুস্থ, ওরকম করে চলাফেরা করতে পারি না। আর সব কিছু থেকে তো আমি বঞ্চিত, পরিবার পরিজন সবার থেকে তো আমি বঞ্চিত। শুধুমাত্র ওর জন্য আমার আব্বার সমস্ত স্বপ্ন আমি নিজের পায়ে নিজে ধূলিসাৎ করে দিলাম। তো যখনও আবারও পলাশের মতো কথা বলতে থাকে, তখন আমি কি করব বলেন? আমি তখন আবারও ছোটোখাটো যেই হুজুর কবিরাজ যারা আছে এদের কাছে যাই, কিন্তু কেউই আসলে সঠিকভাবে বলতে পারতেছে না যে ওর কী হয়েছে, কেন ছেলেদের মতো কথা বলে, অ্যাকচুয়ালি এটার সমস্যাটা কি, কেউই বলতে পারতেছে না। পরিশেষে একজন হুজুর শুধু আমাকে বলল, ওই যে পলাশের মতো করে কথা বলে, একটা ছেলের কণ্ঠে কথা বলে, ওই ছেলেটাকে আপনি চিনেন কিনা? আমি বললাম হ্যাঁ, ওই ছেলেটাকে চিনি। বলে আপনি ওই ছেলেটার খবর নেন, ছেলেটা কোথায় আছে, যদি ছেলেটার খবর নিতে পারেন ওই ছেলেটার কাছে যান, গিয়ে সেই ছেলেটার সঙ্গে কথা বলেন। সম্ভবত ওই ছেলেটাই আপনার বউকে কিছু একটা করছে, সম্ভবত এই কারণে আপনার বউর এই ধরনের সমস্যা। একটা কাজ করেন, আপনি ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, ছেলেটা কোথায় আছে। এবার আমি পলাশের খবর নিতে শুরু করি। এবার যখন পলাশের খবর নিচ্ছিলাম, আমি খবর নিয়ে জানতে পারি পলাশ মূলত সেই মুহূর্তে, পরে আমি জানতে পারি আর কি, যে পলাশ মূলত একজন অনেক বড় তান্ত্রিক হয়ে গেছে এবং আমাদের পাড়ায় ও তান্ত্রিকের কাজ করে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন ওর কাছে আসে এবং ও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে। তো জানার পরে ওর ঠিকানা নিলাম, ও যেখানে থাকে ওই ঠিকানা নিয়ে একদিন আমি সকালবেলা ওর সঙ্গে দেখা করতে গেছি। তখন আমি সীতারে ঘরে রেখে গেছি, আমি দেখা করতে গেছি। যাওয়ার পরেই ও যখন সামনে গেছি, মানে ওর অনেক রুগী ছিল কিন্তু সিরিয়ালে, আমি যাওয়ার পরেই আমার একটা ছেলে ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি মহসিন? আমি বললাম জি। বলো আপনাকে উনি যাইতে বলছে, আপনি আগে যান, সাধু আপনাকে যাইতে বলছে। ওই তখন লাল পোশাক পরিত অবস্থা ছিল, পরনে লুঙ্গিটাও ছিল লাল এবং চাদরটাও ছিল লাল, মুখে আমাদের মুসলিমদের মতো দাড়ি, মাথার মধ্যে একটা লাল পাগড়ি বাঁধা এবং খুবই ভয়ানক একটা পোশাকেও বসেছিল। পরে গিয়েছি, যাওয়ার পর আমারে বলে, কিরে বেঈমান কেমন আছিস, এমনি বলতেছে। আমি তখন নিচের দিকে তাকে আছি, বয়স তো আর আমাদের কম না, মানে আপনার বেশি না, ওর বয়সও বেশি না, আমার বয়সও বেশি না। পরে আমারে বলে, আমার প্রিয় তোমারে নিয়ে কেমন সুখে আছিস? আমি বললাম, কেমন সুখে আছি এটা তো তুই ভালো জানিস আমার থেকে। বলে কেন? আমি জানবো কেন, তুই নিয়ে পালাই গেছিলি। আমি বললাম যে যাক বন্ধু, আজকে তো এটা অনেক পুরনো কথা, এসব কথা তো আর এখন বলে লাভ নাই, যা হবার তা তো হয়ে গেছে, এখন তুই এগুলো কী শুরু করলি? আমার বলে কী শুরু করলাম? আমি কি শুরু করলাম? আমি বললাম, তুই আমার বউর উপরে জিন চালান করলি কেন? ও বলে, আমি তোর বউর উপরে জিন চালান করলাম কেন? আমি বললাম, রাতের বেলা আমার বউ তোর কণ্ঠে কথা বলে, তোর মতো করে কথা বলে, আমার রাতে গলা চিপে ধরে, ওর পেটে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকেও নিজে মেরে ফেলছে। ওই তখন বলে, আমি তো কিছু করি নাই। আমি বলি, দেখ পলাশ, তোর সঙ্গে যা হোক যেটাই হোক, আমি সব কিছুর জন্য তোর কাছে ক্ষমা চাই বন্ধু, তুই আমাকে মাফ করে দে এবং মেহেরবানি করে তোর কাছে একটা অনুরোধ জানাচ্ছি, তুই আমার ওয়াইফটার আর কষ্ট দিস না, ওই খুব কষ্টে আছে, ওর সঙ্গে এই কাজটা করিস না। ওই তখন আমারে বলে, ঠিক আছে, তোর বউ যদি কষ্টে থাকে আর তোর বউটার আমার দিয়ে দে, আমার কাছে আসলে আর কষ্ট থাকবে না। আমি বললাম, পলাশ দেখ, আমি ওর জন্য আমার শিক্ষা জীবনে কত বড় ক্ষতি করছি। আমি এসএসসি পরীক্ষা দিলে আমি গোল্ডেন প্লাস পাইতাম, অনেক ভালো রেজাল্ট করতে পারতাম, আমি পরীক্ষা দিই নাই। নিজের যত ইচ্ছা ছিল, শখ ছিল, সব কিছু আমি ধূলিসাৎ করছি, নষ্ট করছি। আমার জীবন আমি কিচ্ছুই মানে ওভাবে পাই নাই। তো আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করি বন্ধু, দেখ, আমরা দুজনে একটু ভালোভাবে বাঁচতে চাই, একটু ভালোভাবে থাকতে চাই, তুই বন্ধু আমাদের মাঝে আর ঝামেলা করিস না, তুই ওর সুস্থ করে দে। ওই আমাকে তখনও বলতেছে, আমি তোর অসুস্থ করি নাই, আমি সুস্থ করবো কি, তুই তোর আল্লাহরে ডাক। এবং ওই দেখলাম যে একটু রাগারাগি করে ও উঠে গেছে। আমি বললাম, তাহলে তুই কি বলতে চাস? ও আমারে বলে, তুই যদি রাখতে না পারিস আমারে দিয়ে দে, এটা বলে চলে গেছে। তা আমি তখন সে জায়গা থেকে উঠে চলে আসি। আসার পরে আমি যখন শহরে আসি, জানতে পারে ও সারাটা দিন পুরো বাসাটারে লন্ড ভন্ড করে ফেলছে। বাসার যত ফার্নিচার ছিল, যত যা ছিল, আমি টুকিটাকি যা কিনছি সব ভেঙে ফেলছে, যারাই গেছে তাদেরকে মারছে। বিকেলবেলা বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা যে ছিল, বাড়িওয়ালা আমাকে ডাকছে, ডাইকে আমারে বলতেছে যে আপনি আজকে রাতের মধ্যে বাসা ছেড়ে দেবেন। পরে আমি বললাম যে কেন? বলে, আপনি বাসা ছেড়ে দেন, আপনার স্ত্রী মানসিক রোগী, সে পাগল, আমি কোনো পাগলরা রাখতে চাই না, তার কারণে আমার বাকি ভাড়াটিয়াদের সমস্যা হচ্ছে, বাকি ভাড়াটিয়া নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার বউকে নিয়ে চলে যান। আমি তখন বললাম যে এখন আমি কোথায় যাব হঠাৎ করে? উনি বলে, আমি কিছু জানতে চান, আপনি চলে যান। তো ওই সময় বাসা পাওয়াটাও খুব টাফ ছিল, এরপরেও খোঁজাখুঁজি করে বেশ কষ্টের পর আরেকটা বাসা পাই।
ওই বাসায় নিয়ে আমি ওর উঠি। সে রাতের বেলায় আমি শুয়ে আছি একইভাবে, প্রতি রাতে যেরকম হয় একইভাবে এসে হঠাৎ করে আমার গলা চেপে ধরছে। ধরার পরে আমি ওই দিন আর কোনো শব্দ করি না। মানে আমার তখন মনে হলো কি ভাই, আমার তো গোটা পৃথিবীটাই শেষ, আমি আর কি করব। ওরে তা আমার সাধ্য মতো আমি তো কোনো কবিরাজ বাদ রাখি না, হাতে তাবিজ রাখে না। বড় কথা হচ্ছে কি, তাবিজ আমি পরাই দিই, সকালে উঠে দেখি তাবিজ নেই, রাতে পরাই দিই, সকালে উঠে তাবিজ নেই। কিন্তু তাবিজ রাতের মধ্যে কই যায়, কে নিয়ে যায়, কিচ্ছু বুঝি না। গলাটা চিপা ধরছে আমার বুকের মধ্যে উঠা, চিপা ধরে আমারে বলে, কিরে তুই চিৎকার দেস না কেন? এটা যে বলতেছে সম্পূর্ণ পলাশের কণ্ঠে, পুরো পলাশের কণ্ঠে, কিরে তুই চিৎকার দেস না কেন? আমি চিৎকার দিব কেন? বলে তুই চিৎকার দেস না কেন, তুই না মরে যাবি। আমি বললাম তুই আমার মেরে ফেল। তখন তো আমি শিওর যেটা পলাশ, তখন তো আর ও নাই, আমি জানি। আমি যে তুই আমার মেরে ফেল, আমাকে মেরে ফেলবি তো মেরে ফেল, গলা টিপে ধরছিস না, মেরে ফেল। আমার বলে তো মরলে তোর কষ্ট হবে না? বললাম আমার হবে তো, হলে কি হবে, আমি তো আজকে তোর কাছেও গেছিলাম, তোর কাছে ক্ষমা চাইলাম, মাপ চাইলাম, তোর এত বুঝালাম, তুই তারপরও যেহেতু আসছিস, তোদের আমার মেরে ফেল, আমার মেরে ফেলে তোরে নিয়ে যা। তখনই খুবই ভয়ঙ্কর একটা হাসি দিছে, হাসি দিয়া বলে, আমি তোর এত সহজে ছাড়বো না, আমি তোর এত সহজে ছাড়বো না, আমি তোর এই দুনিয়াটা তোর জন্য নরক বানাই দিব। এইটা বলে হঠাৎ করে অজ্ঞানে আমার পাশে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি ওরা আর ধরি নাই, আমি শুয়ে আছি। অনেকক্ষণ পর ও নিজে উঠছে, উঠে আমারে বলে, আমার কি হয়েছে, আমার শরীরটা এরকম ব্যথা করতেছে কেন? আমি বললাম জানি না। এভাবে প্রায় প্রতি রাত এরকম করে এবং কয়েকটা রাত তো দেখি এরকম করে। এরপরে কি হয় ভাই জানেন, আসলে লজ্জার কথা কি বলবো, আমি বুঝতে পারি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক হইতে আছে বা খারাপ কিছু হইতে আছে, এরকম কিছু আমি খাটের মধ্যে আলামত পাই বা এরকম কিছু দেখি। তো নিজের চোখের সামনে স্ত্রী এরকম করতেছে, আমি কি করব। একবার তো কিডনি বিক্রি করে ওর অপারেশন করাইলাম, এখন তার আমার কাছে কোনো টাকাও নাই, আমি ওভাবে কোনো ভারী কাজ করতেও পারি না, কোনো হার্ড কোনো কাজ করতে পারি না। ধরেন টুকিটাকে হালকা পাতলা কাজ করে বাজার সাজার কোনো রকমে করিয়ে নিয়ে দুজনে খাই, এর বাইরে আর কোনো কিছু করার আমার টোটালি মানে আর কোনো যোগ্যতাই নেই, মানে কিছু করতেই পারি না। আর আমি তো এসএসসি পাসও করি না যে ভালো কোনো সার্টিফিকেট আছে কোথাও চাকরি করব। এখানে সেখানে যেখানেই হুজুর পাইতেছি, যে জায়গায় হুজুর পাইতেছি আমি যে ধরতেছি, এই হুজুর আপনি আসেন, আপনি কিছু একটা করেন, ও হুজুর আপনি আসেন, মানে যাইতেছি সব জায়গায় যাইতেছি, দেখি যে না। তো রাতের বেলায় যখন ওর এই কষ্টগুলো দেখি ভাই, আমি সহ্য করতে পারি না। আমি শুক্রবার রাতের কথা আপনাকে বলি, শুক্রবারে আমি অনেক দূরের একটা মাজারে গিয়েছিলাম আমাদের এলাকারই। ওই মাজার থেকে আসতে আসতে রাত্র তখন প্রায় 12টা 12:30 মতো বাজছে। 12:30 বাজে, দরজা নক করতেছো, দরজা খোলে না, দরজা খোলে না। দরজা না খোলার পরে জানলা ছিল, জানলা দিয়ে আমি যেটা দেখছি আমার জীবনে, মানে আমার চোখে আমি যেটা দেখছি, এরপরে আমি সহ্য করতে পারি নাই। নিজের চোখে দেখলাম এই কাজটা হইতেছে ওর সঙ্গে। দেখার পরে কোনো মানুষ দেখি না, কোনো পুরুষ দেখি না, তবে ওর আলামতগুলো বোঝা যাচ্ছে যে কিছু একটা হচ্ছে ওর সাথে। জানলার পাশে দাঁড়ায় ইচ্ছা মতো কান্না করছে, কান্না করে অনেকক্ষণ পরে দরজা ধাক্কাইতেছে, পরে অনেক পরে দরজা খুলছে। খোলার পরে আমার বলে, আমার এরকম এরকম, তুমি কি আসছিলে, আমার এরকম এরকম শরীরটা লাগতেছে। ওর হাতটা ধরছি, ধরে বলি চলো। ও বলে কই যাবা? আমি বললাম চলো। ওরা বের করছি, বের করে একটা সিনজি নিয়েছি, নিয়ে আমি বললাম যে ভাই চলেন। তা সিনজি আমার বলে কই লয়ে যাবা? আমি যে কই লয়ে যাবো তুমি বুঝো। আর ধরে আমি ডিরেক্টলি হচ্ছে রাতের বেলায়, আপনার কিভাবে বলবো, রাত্র তখন প্রায় 2:30টার মতো বাজে, আমি মাত্র পলাশের যে বৈঠকখানা যেখানে বসে তান্ত্রিকের কাজ করে, ওই গাঁটাটার মধ্যে গেলাম মাত্র, দেখি যে দাঁড়ায় আছে, আমার সামনে দাঁড়ায় আছে ও, মানে আমরা সিএনজি থেকে নামছেও দাঁড়ায় আছে। আমি বললাম যে তোর কাছে তো ক্ষমা চাইলাম, তুই তো মাফ করিস নাই, তো ঠিক আছে তুই লয়ে যা। এইটা বলে আমি এভাবে ওরে দিয়ে দিছে ওর সামনে, মানে ওইখানে দাঁড়ায় আছে, ওর হাতে দিছে, কিন্তু আপনি পরে বুঝতে পারবেন কি ঘটনা ঘটে। ওর সামনে ওর হাতে দিয়া আমি ওখান থেকে সিএনজিতে ওইটা টান দিয়ে আমি সিএনজিটা ঘুরে চলে আসছি। সিএনজিটা ঘুরে চলে আসছি, 3 দিন পর্যন্ত ওর কোনো খবর নাই। 3 দিন পর্যন্ত আমি জানি না ও কই আছে না আছে। 3 দিন পরে আমি খবর নেওয়ার জন্য পলাশের বৈঠকখানায় গেলাম। যাওয়ার পর ওর সঙ্গে দেখা করে বললাম যে সীতা কই আছে? আমরা বলে সীতা কই আছে আমি কেমনে বলবো? আমি বললাম আমি তো 3 দিন আগে রাতের বেলায়, রাত অতটা বাজে, সীতারে তোর হাতে তুলে দিছিলাম, তোর হাতে দিয়ে গেলাম, এখন সীতা কই? ওই আমার বলে তুই কি মালটাল খাস নাকি, তোর কি ব্রেনে সমস্যা আছে? আমি তখন বললাম না, আমার তো ব্রেনে কোনো সমস্যা, আমি তো ঠিক আছি। বা তা ঠিক যদি থাকে তা উল্টাপাল্টা বলতেছিস কেন? সীতা আমার কাছে নাই। আমি বললাম আমি নিজের হাতে তোদের বা এইখানে এই জায়গায় দাঁড়ায় সীতারা তোর কাছে দিয়ে গেছে। ও বলে আমি সীতাকে দেখি নাই, উল্টাপাল্টা কথা বলিস না। তো ওর সঙ্গে যারা ওর সঙ্গপঙ্গ ছিল এরা তখন আমাকে টেনে নিয়ে আসে, আইনা বলে আপনি সাধুরে বিরক্ত করবেন, আপনি চলে যান। তারপরে আমি চলে আসছি। আমি আইসা রাতের বেলায় আর এই নিয়ে কোনো কথা বলি না, আমি পুরো একটা
আলাদা জীবনে চলে আসতে চাই। আমার জীবনে যা ঘটছে, যেটা ঘটছে, আমি সব কিছু ভুলে একটা নতুন জীবনে পদার্পণ করতে চাই। এই পুরনো সমস্ত কিছুকে ভুলে যেতে চাই। আমি তখন করলাম কি, চলে গেছি প্রায় সপ্তাহখানিকের মতো, আর কোনো কিছু দেখি না, বা সপ্তাহখানিক ওর মতো ওর কাছে দিয়ে তো আমি চলে আসছি। সপ্তাহখানিক পরে আমি হঠাৎ করে একটাতে স্বপ্নে দেখি কি, ওরে মানে এরকম আগুনের মধ্যে পলাশ এভাবে ধরে রাখছে, মানে নিচে আগুন জ্বালায় ওরে এভাবে চুলের মধ্যে ধরে রাখছে, নিচে দিয়ে আগুন জ্বলতেছে, ওর শরীরে আগুন পড়তেছে, আর ও চিৎকার করে বলতেছে আমারে পুড়ে ফেলতেছে, আমারে পুড়ে ফেলতেছে, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমারে পুড়ে ফেলতেছে, আমারে পুড়ে ফেলতেছে। কিরে ওরকমটা হচ্ছে কেন? এরকম করে এই স্বপ্নটা, মানে এরকম ভয়ানক ভয়ানক স্বপ্নগুলো আমি 2-3 দিন রাত দেখছি। 2-3 রাতে স্বপ্নটা দেখার পরেই এবার কিছুদিন পরে আমি আবার পলাশের কাছে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে পলাশ, আমি এই স্বপ্নগুলো দেখতেছি, আমি কি করব? ও বলে আমি তো জানি না, তুই স্বপ্ন দেখবি, তুই কি দেখবি না দেখবি এগুলো তো আর আমি জানি না, এটা তো তুই ভালো জানিস, আমি তো জানি না। আমি তখন বললাম দেখ, আমি সীতারে তোর হাতে তুলে দিছি, আমি সীতার জীবন থেকে সম্পূর্ণরূপে সরে গেছি। আমি সীতাকে চিকিৎসা করার জন্য আমার নিজের একটা কিডনি বিক্রি করছি। আজ আমার কোনো কিছুই নাই, আমি পুরো রাস্তার একটা ছেলে। আমি তোকে কি বলবো, তুই এমন কিছু করিস না, অন্তত আমাকে বাকি জীবনটা একটু শান্তিতে থাকতে দে বন্ধু। আমি সব কিছু ছেড়ে দিয়ে একটু ভালোর পথে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই, আমার সঙ্গে আর এরকমটা করিস না। ওর পায়ে ধরে পর্যন্ত কান্না করে, কিন্তু ও আমাকে এরপরও ছাড়ে না। প্রতিদিন রাতের বেলা আমি এমন সব ভয়ানক স্বপ্ন দেখি যেগুলো আমি আপনাকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। লাস্ট পর্যন্ত আমি কুতুবদিয়া, চট্টগ্রামের কুতুবদিয়ায় একটা কবিরাজের সন্ধান পাই। এটাকে অনেক ভালো কবিরাজ। আমি সেই কবিরাজটার কাছে যাই, কুতুবদিয়ার কবিরাজের কাছে। যাওয়ার পরে কবিরাজ আমাকে বলে যে আপনি আপনার ওয়াইফকে আপনি তার কাছে দিয়ে আসছেন কেন? আমি বললাম আমি তো কি করব, আমার তো উনি বলে আপনি তো আর কিছু না পারেন, কোরআন তো পড়তে পারতেন। আমি বললাম তা পারি। বলে আপনি স্ত্রীর সঙ্গে যখন এইগুলো শুরু হয়, আপনি কোরআনটা খুলে কোরআনটা পড়া শুরু করতেন, কয়েকটা দোয়া পড়তেন, অথবা আপনার স্ত্রীর যেখানে ঘুমে সে বালিশের নিচে একটা কোরআন শরীফ দিয়ে রাখতেন, তাহলে তো হইতো। তাই আমি বলি হুজুর আমি তো আসলে এটা জানতাম না, বা আমি এটা করি নাই। পরে বলে আপনার স্ত্রীকে আর আপনি পাবেন না। আমি বললাম এটা আপনি কেমন কথা বলেন, আমার স্ত্রীকে আর আমি পাবো না, আমি তো ওর কাছে দিয়ে আসছি। বলো ওর কাছে দিয়ে আসছেন, ওর কাছ থেকে আপনারা আনতে পারবেন না। অনেক বুঝালো সুজালো, পরে কবিরাজ বলে যে ঠিক আছে চলে যান, তবে আপনার স্ত্রী যদি আপনাকে স্বপ্নে এসে কোনো কথা বলে সেটা আপনি পালন করবেন। তাই আমি বলো ও তো স্বপ্নে এসে আমাকে এগুলো দেখাও, আগুনে পুড়তেছে, সাপে ওরে কামড়াইতেছে, এই জিনিসগুলো আমি দেখি। এখন এগুলো কিনা বলে না, এগুলো কিছুই না। ও আপনাকে ভালো কোনো কিছু স্বপ্নে দেখাবে এবং ওই স্বপ্নের কাজটা করবেন। এর কিছুদিন পরে, মানে ওই কুতুবদিয়া থেকে আসার প্রায় মাস দেড়েক পরে আমি হঠাৎ করে আরেকটাতে স্বপ্নে দেখছি। দেখেও আমারে বলতেছে এই যে হিন্দুদের যে পাড়াটা ছিল, হিন্দু পাড়ার ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির। মন্দিরের পাশে একটা দিঘি আছে, অনেকে এটার বলে কালী দিঘি, অনেকে কাজলা দিঘি বলে। তো কাজলা দিঘি তো আমাকে বলতেছে, আমাকে স্বপ্নে এসে খুব স্পষ্ট করে বলতেছে কাজলা দিঘির মাঝখানে একটা পাথর দিয়ে নাকি একটা, মানে আমাকে দেখাইলো যে একটা পাথর দিয়ে একটা আপনার লাইক হচ্ছে মানে বোতল, এটা বন্দি করা আছে, ওই বোতলটা আইনা করে দেওয়ার জন্য। আমি শুয়ে আছি, আমার এসে ধাক্কা ধাক্কা বলতেছে উঠো উঠো, ওইটা কাজলা দিঘিতে একটা পাথর দিয়ে একটা বোতল বাঁধা আছে, তুমি ডুব দিয়ে ওইটা, ওই বোতলটা এনে আমাকে দাও, বোতলটা এনে আমাকে দাও। তাই আমি বললাম যে কি, আমি কাজলা দিঘি থেকে বোতল এনে তোমারে দিব? কি বলতেছে এগুলা, কি উল্টাপাল্টা কথা বলো? ওইগুলা বারবার আমারে বলে, এবং বলে কি যে এটা যদি আমি ওর আইনে দিতে পারি তাইলে ও আমার কাছে চলে আসবে। আমারে বলে আমি তোমার কাছে চলে আসবো, আমি তোমার সঙ্গে সংসার করবো, এটা আমার আইনা দাও। আমি তখনই কুতুবদিয়ার হুজুরের সঙ্গে আবার যোগাযোগ করি, হুজুর আমারে বলো যেটা বলছে এটা করেন। তো বলার পরে আমি তখন করলাম কি, এই ডুবাইতে শুরু করি, ওই কাজলা মানে ওই দিঘিতে ডুবাইতাছি। আমি কোনো মানে এটার ভিতরে কোনো রকমের কোনো পাথরও পাই না, কোনো কিছুই পাই না। তারপরে আমার বন্ধু পলাশেরই এক সঙ্গ, মানে পলাশের ওখানে থাকে, সেই আমারে বলতেছে আইসা আপনি এইসব না কইরা সাধুর কাছে যান, সাধুই সমাধা দিতে পারবে। আমার কথা হচ্ছে আমার সাধুর দরকার নাই, আমি এটাই খুঁজবো। এইভাবে করতে বহুদিন পর্যন্ত খুঁজছে পাই নাই। পরে আমি কুতুবদিয়ার হুজুরের কাছে গেছি, যা বললাম যে হুজুর এই ঘটনা। হুজুর তখন আমার একটা পানি পড়া খাওয়াই দিল। পানি পড়া খাওয়াই একটা ডেট বললো যে আপনি অমুক দিন রাতের বেলায় ডুব দিবেন, ডুব দিলে দেখবেন যেটা কোন জায়গায় আছে, ওই জায়গার থেকে আপনি এটা নিয়ে আসবেন। তবে মনে রাখবেন যে আপনার কোনো একটা অঙ্গহানি হতে পারে, শরীরের একটা অঙ্গহানি হতে পারে। আমি যে ঠিক আছে হইলে হবে, তাও আমি এটা আনবো। উনি যে ডেট দিল সেই ডেট অনুযায়ী আমি তখন এই দিঘিতে ডুব দিলাম। দিঘিতে ডুব দেওয়ার পরে আমি দেখতে পাইলাম এটা মাছের গলার ভিতরে
একটা মাছ একেবারে স্পষ্ট দেখতেছি, যে দিঘিতে ডুব দেওয়ার পর দেখতেছি মাছটা ঝলঝল করে ঝুলতেছে, এটার গলার মধ্যে একটা একটা সীসা বাঁধা আছে ওইরকম। আমি ডুব দিছি, ডুব দিয়ে মাছের গলা থেকে সীসাটা আনবো, এমন সময় মাছটা আমার একটা কামড় দিছে, অনেক বড় মাছ, লাইক আপনারা যারা পাঙ্গাস মাছ দেখেন বড় টাইপের, ওরকম একটা মাছ আমার হাতের মধ্যে একটা কামড় দিছে, কামড় দিয়ে আমার হাতের মাংসটা নিয়ে গেছে। তা আমি সীসাটা টান দিয়ে উপরে উঠে আনি, সীসাটা টান দিয়ে উঠে আনার সঙ্গে সঙ্গে আমি ওই জায়গার ভিতরে আমার পুরো শরীরের ভিতরে এক ধরনের বিচি উঠা শুরু করে, কাজলির মতো বিচি। আমি সঙ্গে সঙ্গে আমার শরীরের পোশাকগুলো সব খুলে ফেলি, এবং শরীরের পোশাকগুলো খুলে আমি শুধু আমার শরীর চুলকাইতে শুরু করি, মাগো 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 বলে লাইক ওরকমভাবে চিল্লাইতে আসি যা আশেপাশের মানুষ সবাই দৌড়ায় চলে আসছে। আসার পরে সবাই দেখতেছে আমার শরীর থেকে ধোঁয়া বেরোইতেছে, আগুন লাগলে যেরকম ধোঁয়া বেরোয় এরকম করে ধোঁয়া বেরোইতে আছে। তখন কেউ আমার শরীরে পানি দিতেছে, এটা দিতেছে, ওইটা দিতেছে, এইটুকুই আমার মনে আছে। আমার শরীরে পানি দিতেছে, আমার এই খারাপ অবস্থা, এগুলোই আমার শুধু মনে আছে, আর কিছু আমার মনে নেই। এবং এর ভিতরে সেখানে আমি তখন আর কোনো কিছু চেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি প্রায় আপনার একসঙ্গে প্রায় 6.5 বছরের মতো, 6 বছর বা 6.5 বছরের মতো টোটালি পাগল থাকি। এবং কীরকম পাগল থাকি, আমার শরীরে আমি কোনো কাপড় রাখতে পারি নাই। কোনো কাপড় দিছে আমি সেই কাপড় ছিঁড়ে ফেলছি, আমার শরীরে কোনো কাপড় ঝরাইছে আমি সেই কাপড় ছিঁড়ে ফেলছি, এমন একটা অবস্থা আমার হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আমি পাগল হয়ে যাওয়ার ঠিক 15 দিনের মাথায় কোত্থেকে জানি এই সীতা আমাদের দেখতে চলে আসে, এবং সম্পূর্ণ পাগল ভেসে আমাদের বাড়িতে আসে এবং আসার পরে আমার আব্বা আম্মা সীতারে মাইরা সম্পূর্ণ মেয়ে রেটেরে তারপর আমাদের বাড়ি থেকে বের করে দেয়। এরপরও না কেউ অনেকবার আসার চেষ্টা করছিল আমাদের বাড়িতে, অনেকবার চেষ্টা করছে আসার, কিন্তু এরপর ওর পরিবার ওকে আর আমাদের পরিবার ওকে গ্রহণ করে নাই, ওকে মাইরে টেরে বের করে দিছে। আমি যখন 6.5 বছর পরে মানসিক এই রোগাত্ম থেকে একটা ভালো জীবনে আসি, ঠিক হয়, তখন আমি জানতে পারি যে সীতা পলাশকে বিয়ে করেছে এবং পলাশের সঙ্গে তাদের সংসার, ওদের 2 মেয়ে সন্তান আছে। এবং আদৌ পলাশ কবিরাজি করে, এবং বর্তমানে পলাশ এবং সীতারা দুজনেই ইন্ডিয়াতে আছে, এবং তাদের ইন্ডিয়াতে কেমন এক আত্মীয়র মাধ্যমে তারা চলে যায়, এবং সেখানে তারা এখনও তাদের ওই কবিরাজি করে। তারা এখানে একটা পূজা হয়, আমাদের এই পাড়ায় একটা পূজা হয়, এবং ওই পূজাতে সীতা এবং ওরা দুজনেই আসে, এসে তারা এই পূজা উদযাপন করে এবং তারা থাকে। আর এখনও সীতা এসে আমাকে টুকিটাকি সাহায্য করে, সহযোগিতা করে। আমার আর্থিক অবস্থা এখনও ঠিক আগের মতোই, আমি দিন এনে দিন খেয়ে এমন একটা অবস্থা, এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। এখনও সীতা করে, পলাশ ওভাবে আসে না। বলে আমি যেটা শুনেছি, সীতা এবং পলাশের ইন্ডিয়াতে বেশ ভালো অবস্থা তাদের, তারা ইউরোপ এবং বিভিন্ন দেশে তারা ঘুরতে যায়, সে সমস্ত জিনিসও দেখতে পাই। তো যাই হোক, আমি এখন জীবনের শেষ বয়সে চলে আসছি। আসার পরে তো এখন আমার কাছে যেটা মনে হয় আর কি, যে আমি আমার জীবনে অন্যায় করেছি, সেটা হোক ছোট বা হোক বড়, হয়তো অন্যায়ের শাস্তি আমি পেয়েছি। এরপর আর বিয়ে শাদী করে নেই, এখনও ঠিক একই অবস্থার মধ্যে আছি। আমার কিডনি যেহেতু একটা নয়, আর একটার অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আপনার কাছে অনুরোধ করবো, আমার গল্পটা রেকর্ড করে অন্তত মানুষকে সতর্ক করবেন যেন কেউ কাউকে কষ্ট না দেয়। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই মহসিনের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আসলে ওনার গল্পটা বেশ ভালো ছিল, কিন্তু আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কালকে প্রচুর বৃষ্টিতে ভিজেছি, এবং এই মুহূর্তে যদি ভুল না করে থাকি আমার প্রায় 100 ডিগ্রির উপরে জ্বর আছে। তো তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঠিকভাবে বোঝানোর জন্য। যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারবেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন বড় কথা হচ্ছে, একটা হিন্দু ভাইকে ঠকাই দিলাম, একটা হিন্দুর দোকান থেকে অনেক টাকা বাকি খাইলাম, এরপরে তার ওই টাকা পরিশোধ করলাম না। তোর বেটা, ও তো হিন্দুই, আল্লাহ কি আর ওর কথা শুনবে? বিষয়টা এরকম হয়ে গেল না, যে ও তো হিন্দু, আল্লাহ কি ওর কথা শুনবে? একটা হিন্দুকে ধোকা দিলাম, ওর সঙ্গে প্রতারণা করলাম, প্রতারণা করে আমি চিন্তা করলাম যে ও তো হিন্দু, ও আল্লাহর কাছে কি আর বলবে? আল্লাহ কি আমার বিচার করবে? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, আমরা মুসলিমরা বিশ্বাস করি তাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে। সে যদি হিন্দু হয়ে থাকে, তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। আপনি তাকে ধোঁকা দিয়ে, তার সঙ্গে বেইমানি করে, তাকে চিটিং করে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি বিশ্বাস করতে পারেন যে মহান রাব্বুল আলামিন আপনাকে এই হিন্দু লোকটার কাছে পাঠাবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনাকে একটা হিন্দু লোকের কাছে পাঠাবে, যে তুমি যে হিন্দুর সঙ্গে বেইমানি করেছো, সে আমার সৃষ্টির মানুষ ছিল, হক সে হিন্দু, কিন্তু সে আমার সৃষ্টির মানুষ ছিল। তুমি তার সঙ্গে বেইমানি করেছো, তুমি তার সঙ্গে অপমান করেছো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি তার কাছে ক্ষমা চাও, সে ক্ষমা করলে আমি ক্ষমা করব।
এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। ইসলাম কখনো কাউকে ধোঁকা দেওয়া শেখায়নি। ইসলাম কখনো কারোর সাথে বেইমানি করা শেখায়নি। ইসলাম কখনো কারোর সাথে প্রতারণা করা শেখায়নি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোয়াট এভার। আমি আমার ধর্ম থেকে বলবো যে না, কোনো ধর্মে এই শিক্ষা দেয়নি কারোর সঙ্গে বেইমানি করা। পলাশের সঙ্গে চরম পরিমাণ বেইমানি মহসিন এবং সীতা করেছে, আরও কিছু বেইমানি করেছে তারা, আমি সেগুলো বলি নেই। আমি তো একটা গল্প আসলে ইন ডিটেলস বলতে গেলে হয়তো 3-4 ঘন্টাও লেগে যায়। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপন ভাই আপনি প্রতিটা গল্প 1 ঘন্টা কেন? আসলে দেখেন, একটা গল্প 1 ঘন্টায় হয় না, কিন্তু এটা বিস্তারিত বলতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। আমি চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য, এই জন্য অনেকগুলো অংশ কেটে ফেলি গল্প থেকে। তো যাদেরকে বলবো যে আপনারা কখনোই কারো মনে কষ্ট দিবেন না, কারণ কোনো মানুষ যদি মনে কষ্ট পায়, সে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তার ওই মনের কষ্ট শুনতে পায়। এজন্য সবাইকে অনুরোধ করবো যে কারো মনে কষ্ট দিয়ে কবরে যাবেন না, কারো মনে কষ্ট দিয়ে কবরে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।